প্রধান 2 এ কি তাহলে দেবদার সাপের লড়াইটা হবে? মানে তোমার কি আচ্ছা মনে আচ্ছা, হচ্ছে? খুব ভালো প্রশ্ন। এটা সেরা প্রশ্ন, এটা দারুণ প্রশ্ন। ওয়েলকাম মহারাজ, খুব ভালো লাগছে তুমি সময় দিচ্ছ। ফাইনালি হচ্ছে, কথাবার্তা চলছিল বেশ কিছুদিন ধরে, ফাইনালি হচ্ছে। খুব ভালো লাগলো ভাই। কেমন আছো বলো? থ্যাংক ইউ তোমাকে, তোমার এত বড় চ্যানেলে আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ সো 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 মাচ। অ্যান্ড সময় দিচ্ছে এমন করে বললো না ও, মানে আমার নিজেরই কিরকম এম্বারেসিং লাগছে। সত্যি কথা, ওর সাথে আমার এতদিন ধরে মানে কিছুতেই না দুজনের টাইম ম্যাচ করে উঠছে না, হয় ওর হচ্ছে তো আমার হচ্ছে না, আমার হচ্ছে তো ওর হচ্ছে না। তো থ্যাংক ইউ বস, তোমরা দাদাই বলি, কারণ তুমি এত দিন ধরে এটাকে নিয়ে পড়ে আছো। আমার এটা অনেক বড় পাওনা আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ আমার ইন্টারভিউর জন্য। এবং আমার মানে এত রাত্রিবেলা, এই ইন্টারভিউটা যথেষ্ট রাত্রিবেলা হচ্ছে, তো সেটা যে ও করতে রাজি হয়েছে, থ্যাংক ইউ তার জন্য। আর ভালো আছি বস, খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো, আর অডিয়েন্সকে জিজ্ঞেস করবো সবাই ভালো আছো তো? আমি তো ভালো আছি। আমি আরো খুশি যে আমাদের একজন কমিউনিটির লোক, ইনফ্যাক্ট তুমি বড় চ্যানেল বলে আমাকে বললে, কিন্তু আমি তোমাদের পরে আসা, তোমাদের দেখে ইন্সপায়ার্ড একজন মানুষ না, অ্যাকচুয়ালি। খুব ভালো, তোমার তোমাদের চ্যানেল দেখে খুব ভালো ইন্সপায়ার। গ্রো করছে, খুব ভালো সাবস্ক্রাইবার গেইন করেছো, তো খুব ভালো। তুমি আজকে গাড়ি নিয়েছো নতুন, তার জন্য কনগ্রাচুলেশনস। এবং সেটা দেখে কোথাও না কোথাও মোটিভেটেড হয়েছি, এবং ওই তুমি জিজ্ঞেস করলে কেমন আছি দেখে মনটা ভালো হয়ে গেছে, সত্যি কথা আরে বলছি। আরে আরে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভালোবাসা সবার পাওনা, এবং অডিয়েন্সের ভালোবাসা সব মিলিয়ে হয়েছে বিষয়টি। এবং আমি দুটো ভিডিও বানালাম, এটা আমার কাছেও খুব মানে একটা বড় ভালো লাগার মুহূর্ত আর কি। গাড়ি কার কাছে না ভালো লাগার মুহূর্ত, আর আমি আমার মতন মানে গাড়ি লাভার পার্সন, গাড়িকেই ভালোবাসি শুধু, আর কিছু না। তো সেরকম একটা বিষয়, তো চেঞ্জ করলাম। সেকেন্ড এটা হলো আমার। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড নিলাম, বাট হ্যাঁ নিলাম, নিলাম, এটা নিয়ে খুব খুশি আমি। এবার আমি শান্তি মতন একটু গাড়ি টাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে টুরতে যেতে পারবো। খুব খুশি, খুব খুশি। তো তুমি মোটিভেটেড হচ্ছে, আমি এতটুকুই বলবো যে ও মোটিভেটেড হচ্ছে, এটা আমার কাছে অনেক বড় পাওনার। তবে মানে মানে আমার মনে হয় যে তুমি গুরু আরো বেটার কিছু করবে। সবই তোমাদের, যদি ইচ্ছা থাকে প্রার্থনা থাকে নিশ্চয়ই হবে। এবার যেটা জিজ্ঞেস করবো, তুমি গাড়িটা চালালে? না, গাড়িটা চালালাম বলতে না বস, আমি খুব ভালো গাড়ি চালাই, তো চালালেই মোটামুটি তুবড়ে দিই গাড়ি। তো সেই কারণে আমি এখন অব্দি স্টিয়ারিং এ বসিনি। একটু ফাঁকা রাস্তা পেলে, একটু পাশে একটা শিক্ষিত ভদ্র ড্রাইভার পেলে, তাহলে আমি চালাবো। বাট আজকে সেই সুযোগ ছিল, এনার্জি ছিল না, যেহেতু ওখান থেকে অনেক দূর থেকে ফিরছিলাম, তো ড্রাইভারই পুরোটা চালিয়ে এনেছে। এখন ইতিমধ্যে একটু ড্রাইভার চালাক, নাহলে মানে আমিও একটু সড়বড় হয়ে উঠি। তারপরে যেহেতু একটু মানে আমি আগে যেটা চালাতাম খুবই নিচু আর ইয়ে গাড়ি, তো সেই কারণে না এবার এই গাড়িটা একটু বড় হয়েছে, এবার এটাকে নিয়ে আমাকে একটু কন্ট্রোল করে বুঝতে হবে। তো বোঝা হয়ে গেলে, আমি তো চালাতেই ভালোবাসি প্রচন্ড, আগে চালাবো তো বটেই। তবে একটুখানি ধীরে সুস্থে, কারণ এটাকে তোবড়াতে চাই না, আগেরটাকে তুবড়ে টুবড়ে দিয়েছিলাম, তো যাই হোক। কাকু কাকিমা চেপেছেন তো, গেছিলেন ওনারা? হ্যাঁ, মাকে নিয়ে যেতে পারিনি, তার জন্য খুবই একটা আফসোস রয়েছে মনে। মা অত দূর যেতে পারেননি, অনেকটা জার্নি করে যেতে হয়েছে যেহেতু ট্রেনে করে, আর অতটা সময় মায়ের জন্য, কারণ মাও বাড়িতে বিভিন্ন কাজকর্ম থাকে। আমার ঠাকুমা রয়েছেন, অতটা টাইম জুড়ে একা উনি থাকতে পারবেন না, সেই কারণে আমার মা যেতে পারেনি। বাবা গিয়েছিল সঙ্গে, সেটা বাবা চেপেওছে, আমার খুবই খুশির মুহূর্ত। কারণ দেখো আলটিমেটলি এটাই তো পাও না, মানে বাবা মাকে যদি নিজের যেটুকু মানে করতে পেরেছি সেটা যদি বাবা মাকে না চাপাতে পারি, কারণ আমার কাছে আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ দুটো মানুষ যদি সেটা কেউ হয়ে থাকে, সেটা আমার বাবা আর মা। মানে আমি আর কাউকে অতটা বড় জায়গা দিতে পারবো না, আমার বাবা মাকে আমি যে জায়গাটা দিতে পারবো। ইভেন কি মানে আমার এই গাড়িটার ক্ষেত্রেও আমার বাবার সাপোর্টটা না থাকলে হয়তো কোনো কিছুই সম্ভব হতো না। তো সেটাই না, মানে কোথাও গিয়ে এই পাওনাটা তো আছে, কিন্তু মাকে চাপাতে পারিনি, এখনো আফসোস আছে। মাকে দেখাতে পেরেছি, এইটা খুব খুশি। মা খুব খুশি দেখে। তো চাপাবো, এবারে কাল পরশুর ভিতরে চাপানোর চেষ্টা করবো মাকে, কারণ মাই তো মানে সবকিছুর মূলে। তো ওটাই আর কি। মহারাজের কাছে আমার একটু প্রশ্ন থাকবে, জানার থাকবে যে দেখো, মহারাজকে সবাই রিভিউয়ে দেখে ইয়াসদার সাথে দেখছে, ইয়াসদা দাঁড়িয়ে কথা বলছে, লোকে দেখছে সেই ভিডিও, জিদ্দা হাত নাড়ছে, জিদ্দার কেক, দেবদার ওই কেক, মহারাজ আর তাদের ছবি, সেটা কেক কাটছে, এগুলো লোকে জানে। কিন্তু মহারাজের ব্যাপারে আমি জিজ্ঞেস করবো, মহারাজের স্কুল, মহারাজের পড়াশোনা, মহারাজ থাকে কোথায় সেটাও কম বেশি লোকে জানে। তাও আমি মহারাজকে বলবো, মহারাজ যদি একটু নিজের ব্যাপারে বলে, এবং বাড়িতে কারা কারা রয়েছেন এগুলো যদি সমস্ত একটু বলো তোমার বিষয়।
থ্যাংক ইউ সো মাচ। দেখো এতদিন ধরে মানে এরকম কোনো, এক তো আমি ইন্টারভিউ দিচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনার, কারণ আমি অ্যাকচুয়ালি ইন্টারভিউ নিই, এবার সেখানে ওটা আমার কাছে একটা বড় পাওনার যে ও মানে শুভ্রনীল ও আমার ইন্টারভিউ নিচ্ছে, এটা আমার কাছে একটা থ্যাঙ্কফুল মোমেন্ট। আচ্ছা, আর মানে ও যেভাবে জিজ্ঞেস করলো সেই কোয়েশ্চেনটা খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে, কারণ আলটিমেটলি আমরা না অন্যের আলোয় আলোকিত। কারণ আজকে দেবদা যারা ফ্যান বা জিগদার যারা ফ্যান তারা আমাকে খুব পছন্দ করে, আমি জানি সেটা, কিন্তু আমার পার্সোনাল লাইফ সম্পর্কে কটা মানুষই বা জানতে চায়। তো শুভ্রনীল, থ্যাংক ইউ সো মাচ আমার পার্সোনাল লাইফটা সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমার বাড়িতে আমার ঠাকুমা, আমার বাবা, আমার মা আর আমি, এই চারটে মানুষ থাকি আমরা। এবং যদি বলো আমার স্কুলিং, আমার স্কুলিং এখান থেকেই, চুচুড়া দেশবন্ধু থেকে স্কুলিং। কলেজ চলছে অলরেডি, ইয়ে থেকে তোমার সুরেন্দ্রনাথ কলেজ থেকে, মানে ইয়েতে তোমার পার্ট টাইমে ইয়ে চলছে তোমার, এইটাই ফাইনাল ইয়ার, তোমার ইয়ে চলছে, তোমার মাস কম চলছে। আর আর কি জানতে চাইছো বলো? আর মোটামুটি আমার এখানেই টুকটাক বেড়ে ওঠা আর কি বলা যেতে পারে, হুগলি চুচুড়া এটাই। আমার বাড়ি হুগলিতে, একদম হুগলি স্টেশনের পাশেই, ঠিক আছে। মানে যেহেতু সেইটা সুবিধা বলে, যে কারণে এতদিন ধরে স্টেশন, মানে ট্রেনে একদম লাস্ট ট্রেন ধরে ফিরলেও আমি মানে বাড়ি পৌঁছে যেতে পারতাম। সেটা দুটোর সময় হলেও বাড়ি পৌঁছে যেতে পারতাম, কারণ মানে প্রিমিয়ার থাকলে তুমিও জানো, তুমিও প্রচুর প্রিমিয়ারে অ্যাটেন্ড করেছো। এই ইভেন কি 11:30 15:30টার সময় প্রিমিয়ার শেষ হয়, তো সেরকম বিষয় আর কি। তো বাড়িতে মানে কি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি ডিফারেন্স দেখছো, যেটা যখন ইউটিউব শুরু করছিলে বা তোমার যেসব জার্নি গুলো রয়েছে, ওই মিউজিক অ্যালবাম বলি, শর্ট ফিল্মস বলি, যেগুলো ছিল সেই সময়কার বাড়ির রিয়াকশন, আর এখন যখন আর্ন করে ছেলে একটা গাড়ি নিচ্ছে, আবার একটা চেঞ্জ করে আর একটা নিচ্ছে, হতে পারে সেকেন্ড হ্যান্ড, কিন্তু এইটা আমাদের কাছে একটা গর্বের মুহূর্ত যে একটা 21-22 বছরের ছেলে তুমি তুমি করছো এত কিছু, এটাও আমরা দেখে কোথাও না কোথাও মোটিভেটেড হচ্ছি। আহ, আমার মতন অনেকেই হয়, হবে, হওয়াটা উচিত ইনফ্যাক্ট, আমি এটা বলবো। তো কতটা ডিফারেন্স দেখো সেই সময়কার রিয়াকশন আর এখনকার বাড়ির লোকের? ডিফারেন্স বলতে আমি আমার মায়ের ক্ষেত্রে বলবো যে আমার মায়ের না কিচ্ছু কোনোদিন কোনো বদারনেস ছিল না, যে আমি মানে আমি যদি রাস্তায় ভিখারিও হয়ে যাই সেটাও মায়ের কোনো বিষয় না। মা বলে যে তুমি তোমার কাজটাকে ভালোবেসেই করো, তাতে তুমি ক টাকা আর্ন করলে সেটা ম্যাটার না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মায়ের রিয়াকশনটা অবভিয়াসলি, মানে দেখো মানে এটা যে কোনো মায়ের ক্ষেত্রে হয়, যে তার সন্তান যদি একটু উন্নতি করে, তার ব্যাপারটাকে এইটুকু উন্নতি করলে এতটা মনে হয়, তো সেটা আমার মায়ের অবভিয়াসলি মনে হয়, সেইটা আমার মায়ের মুখে চোখে আমি দেখতে পাই, এবং খুব ভালোও লাগে, মানে আমার নিজের ক্ষেত্রেও সেটা খুব ভালো লাগে। তবে ডিফারেন্স যদি বলো, আমার বাবার ক্ষেত্রেও সেই বিষয়টা কোনোদিনই ছিল না। প্রথম দিন থেকে না আমি খুব সাপোর্ট পেয়েছি, এটা আমি খুব থ্যাঙ্কফুল। যে যদি ফ্যামিলি সাপোর্টটা না পেতাম, ইউটিউবে এসে কিচ্ছু করা আমার পক্ষে জাস্ট মানে ইম্পসিবল ব্যাপার ছিল। আমি ইভেন কি এটা বলছি যে যারা ফ্যামিলি সাপোর্ট ছাড়া ইউটিউবে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে তাদেরকে সত্যি একটা প্রণাম, কারণ মানে এই কাজটা করতে গেলে বিশ্বাস করো প্রথম 1.5 বছর বোধহয় আমি ফুললি বেকার ছিলাম, ঠিক আছে। হ্যাঁ, হয়তো আমি অনেক আগে থেকে শুরু করেছি, বাট কিচ্ছু আর্নিং আসতো না, জাস্ট জিরো অফ কস্ট। এখন তো বিভিন্ন প্রোডাকশন প্রমোশনাল কস্ট পর্যন্ত দেয়, বাট তখন না সেটাও আসতো না, মানে প্রমোশনাল কস্ট বাদ দাও, তখন মানে অ্যাডসেন্স মানি কিছু আসতো না। তো ওটা কোথাও গিয়ে একটা খুব স্ট্রাগল টাইম, কিন্তু সেই স্ট্রাগল টাইমটা খুব ইম্পর্টেন্ট তাদেরই যারা আমার কাছের মানুষ। আমার কাছের মানুষ কারা? আমার বাবা মা, তারা না আমার অদ্ভুতভাবে পাশে থেকেছে। আমি আজ অব্দি বলছি আমার ফ্যামিলিকে দেখতে হয় না, আমার ফ্যামিলিকে কোনো আর আলাদা করে আর্ন করে, যে আমি আর্ন করলে ফ্যামিলি চলবে এমন বিষয় আমার নেই, যে কারণেই হয়তো গাড়িটা করতে পারছি, বা যে কারণে আমি এই সবগুলো মেটাতে পারছি, সত্যি কথা বলতে কি। এবং ফ্যামিলি ফুললি সাপোর্টিভ প্রথম থেকেই, মা এবং বাবা। তবে চেঞ্জেস আমি সত্যি কথা বলছি, তাদের ভিতরে খুশির চেঞ্জেসটাই শুধু দেখেছি, যে ছেলে আমার একটা গাড়ির পরে আরেকটা গাড়ি করছে, এটাতে খুশি, এই খুশিটাই আমি দেখতে পেয়েছি। আর আদার্স আমি এরকম নয় যে আগে যে ছেলে রোজগার করে না, সেই একটা জায়গা থাকবে যে কোথাও গিয়ে আজকে একটু বড় হয়েছে, সেই উন্নতি করেছে, সেই যে চেঞ্জেস, এমন কিছু না। দেখো একটা যে কোনো মধ্যবিত্ত ঘরের ভিতরে তারা যদি দেখে যে তোমার দেবদার সাথে ছবি আছে বা জিদ্দার সাথে ছবি আছে না, তাদের একটা খুশির মুহূর্ত হয় কোথাও গিয়ে। কিন্তু আমার মায়ের কাছে এগুলো ম্যাটার করে না, আমার মা বলে তুই খুশি তো কাজটা করে, বাস দ্যাটস ইট। মানে এইটাই কোথাও গিয়ে আমার মায়ের পন্থা। আমার বাবারও তাই, আমার ঠাকুমাও খুশি। দেখো সব অবভিয়াসলি মানে আমার যারা খুবই কাছের ক্লোজ ওয়ান, তারা অবভিয়াসলি খুব খুশি হবে।
এবং সেই খুশির মুহূর্তটা পাই আমি। তবে এমনটা নয় যে আমি মানে আজ থেকে ২-৩ বছর আগে বা ৩ বছর ৪ বছর আগে খুবই একটা বাড়ি থেকে হ্যাটা পেতাম। কিন্তু এখন সেটা অনেকটা মানে লাভে পরিণত হয়েছে। এমন কিছু না। আমি একটা ভালোবাসা অলওয়েজ পেয়ে এসেছি। এখন হয়তো সেটা মানে খুশিটা আরো বেড়ে গিয়েছে যে বাহ! ছেলে যেটা করছিল সেটাতে এট লিস্ট একটু হলেও সাকসেস পেয়েছে। তো এইটা হয়েছে বলা যেতে তখন পারে। তুমি কাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিলে? আমি বোধহয় আমার জীবনের যত কটা ইন্টারভিউ হয়েছে সব কটাতে এই কথাটাই বলেছি যে এন্টারটেইনিং প্রিন্স, আমি তার নামটা আবারও নেব। যে তাকে দেখেই আমার রিভিউ করতে আসা, কারণ তার যে ওয়ে অফ টকিংটা সেটা আমার মনে হয়েছিল যে এভাবে আমি কথা বলতে পারি। তবে আমি প্রথমতই বলি, আমি সব জায়গায় এই কথাটা বলি, আমি না খুব একটা রিভিউয়ার নয়। বাট আমি প্রত্যেকটা ছবি তো একে দেখে ওঠা হয় না, গিয়ে দেখা হয় না। সত্যি কথা বলছি, প্রত্যেক দিন ভাবি এবার চেষ্টা করবো, এবার যাবো, বাট হয় না। এবার আমি এতটা ইরেসপন্সিবল রিভিউয়ার হলে আমাকে রিভিউয়ার বলে গণ্য করা উচিত না, অডিয়েন্সও করে না বোধহয়। বাট হ্যাঁ, মানে আমার ক্ষেত্রে যেটা চলে যে আমি নানান ধরনের ভিডিও তৈরি করি, দেবদা জিদ্দাকে নিয়ে মূলত বেশি ভিডিও তৈরি করি, সেটা তুমিও জানো। এবং সেটাই আমার চ্যানেলের দর্শক নিশ। দেখো আজকে আমি বড় বড় ইউটিউবারদের নাম নিতে পারি, বড় বড় ক্রিয়েটারদের নাম নিতে পারি, যার চ্যানেলে ধরো ওই পার্টিকুলার ওই জিনিসটা চলে, সে কিন্তু সেটাকেই কেটার করে করে প্রতিটা ভিডিও পরবর্তীকালে বানিয়ে যায়। এটা বড় বড় যে কোনো ক্রিয়েটারকে তুমি তুলে নাও, মানে যে কটা ক্রিয়েটার মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে অন্যান্য ফিল্ডে, কিন্তু রিভিউ এর ক্ষেত্রে বিষয়টা কি, এখানে ফ্যান কেটারিংটাকে একদম অন্যরকম ভাবে দেখা হয় যে আমরা ফ্যান কেটারিং করি, খুব খারাপই করি। বাট বিশ্বাস করো, আজকে যা করেছি ওই দুটো মানুষের জন্য করেছি, দেবদা জিদ্দার জন্য করেছি। আমার যখন খারাপ সময় এসছে তখনও আমি ওই দুটো মানুষকে পাশে পেয়েছি, এবং যখন ভালো সময় এসছে, দেখো অত বড় বড় সুপারস্টার তারা, তাদেরকে আমার মতন একটা নগণ্য ইউটিউবার তিনি যখন পাশে পেয়েছে, আরে তুমি তুমি নিজে চোখের সামনে দেখেছো যে মানুষের প্রমোশনের সময় কিভাবে জিদ্দার টিম আমাকে হেল্প করেছে। যে আমার চ্যানেল যখন ডিমনিটাইজ, আমার চ্যানেল যখন চলছে না, সেই সময় তারা বলছে যে তুমি সেকেন্ড চ্যানেলে পোস্ট করো, কোনো অসুবিধা নেই। জিদ্দার নিজে আমাকে বলেছেন। তো এই জায়গাগুলো না কোথাও গিয়ে একটা মানে আলাদা একটা পাওনা আমার আমার কাছে হয়। এবং হ্যাঁ, মানে তুমি যে বিষয়টা বলছো সেই বিষয়টা সত্যি কথা বলছি যে মানে রিভিউয়ার হওয়াটা যদি বলো, তাহলে অবভিয়াসলি আমি এন্টারটেইনিং প্রিন্সকে বলবো যে ও যেভাবে ওয়ে অফ টকিং, যেভাবে কথা বলে, সেটা আমার মনে হয়েছিল মোর বেশি ফ্রেন্ডলিয়ার, মানে ফ্রেন্ডলিয়ার, এবং সাধারণ মানুষের মতন করে বক্তব্য। আমার আমার ওকে দেখেই চ্যানেল খোলা, মানে প্রিন্সকে দেখেই চ্যানেল খোলা। এবং সত্যি কথা বলছি, খুব মানে খুব মোটিভেট করেছিল আমাকে সেই সময় যে কিছু তো একটা করতে হবে। তখন একটা জিনিস মাথায় পারসেপশন ক্রিয়েট হয়েছিল যে বস তুমি তো জানো, এবং আমি বিভিন্ন ইন্টারভিউতে বলেছি যে আমার কাজগুলো আমি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম সেই সময়। তো সেই কারণে আমি আরো বেশি করে একটা বক্তব্য কথা বলা, এবং সত্যি কথা বলতে কি, বাতি বাংলা কথায় উচ্চ মাধ্যমিকের পরে ফ্রি বসেছিলাম, কিছু একটা করতে হতো, তো করলাম একটা চ্যানেল, তারপরে নেশায় পড়ে গেছি ভিডিও বানানোর। এই আর কি বক্তব্য। তো তোমার কাছে আমার অবশ্যই। জানার থাকবে, এই মুহূর্তে তোমার কাছে কোন চ্যানেল মনে হচ্ছে মারাত্মকভাবে গ্রো করেছে, মানে কার গ্রোথটা তুমি চোখে দেখতে পাচ্ছ? দেখো এই এই বক্তব্যটা বলাটা খুব ডিফিকাল্ট, কার চ্যানেল খুব ভালো গ্রোথ করেছে। তবে আমি যাদেরকে ফলো করি এটা আমি বলতে পারি, কারণ গ্রোথটা অ্যাকচুয়ালি তো ওরকম ভাবে তো মানে বলে না যে তো নজর ওরকম ভাবে করিনি বা এরকম। তবে আমি ফলো করি প্রত্যেকটা ইউটিউবারকে, মানে যারা বিশেষ করে ফিল্ম রিভিউয়ার বা যারা সিনেমা নিয়ে আলোচনা করে, তাদেরকে কিন্তু প্রত্যেকে ফলো করি। যেরকম আর্টিস্টিক সেভেন সেন্স আমার খুব ফেভারিট একটা আলোচনা সাপেক্ষ ইউটিউবার, এবং আমার কিন্তু তার ম্যাক্সিমাম ভিডিওই দেখা হয়, আমার খুব ভালো লাগে তার বক্তব্য আলোচনা। কারণ সে একটা সত্যি একটা অন্যরকম ভাবে ক্রিটিসিজমটাকে করে, অ্যাকচুয়ালি ক্রিটিক বলতে যেটা বোঝায় সেইটা আমার খুব ভালো লাগে, এবং ওর চ্যানেল খুব ভালো গ্রো করেছে। ও অবভিয়াসলি আমার অনেকটা আগে এসছে, বা আমার একটু আগে এসছে হয়তো, বাট খুব ভালো গ্রো করেছে, এবং খুব ভালো কথাও বলে। যাকে বলে যে একদম মানে যোগ্য একটা মানুষ, যোগ্য একটা অডিয়েন্স পেয়েছে, এবং প্রচুর ভালো ভিউজ ইত্যাদি, সেগুলো আমি দেখি যে ওর চ্যানেলটা খুব ভালো গ্রো করেছে। অ্যাকচুয়ালি তো ওর চ্যানেলটা গ্রো করার দরকার ছিল, এবং খুব জেনুইনলি ওর চ্যানেলটা গ্রো করেছে। আদারওয়াইজ আমি মানে এই ফিল্ডে সব থেকে বড় চ্যানেল যদি কেউ হয়ে থাকে সেটা তো অবভিয়াসলি অরিত্রস জ্ঞান। তো সেইটাকে নিয়ে তো আর কিছু বলার নেই। তো অরিত্রদা তো অবভিয়াসলি খুবই একজন গ্রোয়িং চ্যানেল বলা যেতে পারে, আমি প্রচন্ড ভাবে ফলো করি। মানে অরিত্রদার কোনো ভিডিওই ছাড়ি না, প্রত্যেকটা ভিডিও দেখি, ভালোও লাগে। ইন বিটুইন নিজের ভিতরেও বলছি, মানে আমি যদি ইউটিউবার নাও হতাম আমি ওর ভিডিও দেখতাম। আর কাদের গ্রো, মানে আমি যদি বলি শরৎ মিউজিক ভেঞ্চার্স আমার খুব কাছের, তো সঞ্জয় দাদের, কৌশালী দিদের, ওদেরও খুব ভালো গ্রো হয়েছে রিসেন্টলি। শাকিব খান রিলেটেড ভিডিও হেভি গ্রো হয়েছে ওদের।
আর শিল্পেন্দুদারও খুব ভালো চলছে, প্রত্যেকেই ভালো আছে। দেখো কেউ কেউ খারাপ গ্রো করেনি এমনটা বলতে পারবো না। দেখো আমি যাদের নাম নিলাম বাকিদের কাছে আমি হাত জোর করে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দেখো আমার যাদের সাথে খুব ক্লোজ ওয়ান, যেরকম শিল্পেন্দুদা, পৌশালিদি, এরা না আমার খুব ক্লোজ ওয়ান। আর আর্টিস্টিক সেভেন সেন্সের নাম নিলাম, অরিত্রদার নাম নিলাম, রূপমদার নাম নেব অবশ্যই, রূপম রিভিউ। তাদের চ্যানেলগুলো কি অ্যাকচুয়ালিতে ফলো করা হয়। এবার বাকি চ্যানেলও টুকটাক দেখা হয়, এমনটা নয় যে দেখা হয় না। প্রত্যেকেই গ্রো করছে, ভালো গ্রো করছে। তবে আমি এটুকুই বলবো যে ধরো সুপ্রকিবাণী, ধরো শোভনস রিভিউ, বা আমি এরকম কিছু চ্যানেল দেখেছি যাদেরকে মানুষ জাস্ট মানে মানুষের একটা ইয়ে হয়ে গেছে। দেখো প্রত্যেকটা মানুষ, আমি কাউকে ছোট করতে চাই না এখানে, আমার একটাই জিনিস যে প্রত্যেকটা মানুষ কষ্ট করে ভিডিও বানায়, প্লিজ দেখো। মানে এমনটা নয় যে কেউ দেখছোই না, কেউ এই করছো না, তাহলে তো মাথায় মানুষের এটাই পারসেপশন ক্রিয়েট কি হচ্ছে যে একটা ছোট চ্যানেলকে বড় হতে গেলে শুধুমাত্র ফ্যান কেটে নিয়েই করতে হবে, কিছু করার নেই। মানে তাকে আর আর কোনো পন্থা নেই। এবং এই মানুষগুলো এতটা অনেস্ট যে আজকে এত বছর ধরে তারা কিন্তু কোনো রকম ভাবে কোনো ফ্যান কেটারিং করেনি, তারা ওইভাবেই চালিয়ে যাচ্ছে চ্যানেলটা, এবং তাদের চ্যানেল গ্রো হচ্ছে না। তো আমার মনে হয় যে গ্রো হচ্ছে না যে চ্যানেলগুলো, সেইগুলোকে বেশি দেখা উচিত। অবভিয়াসলি মানে যারা বড় বড় ম্যামথ মাথারা রয়েছেন তাদেরকে তো দেখছি আমরা, তাদের তাদের ওপিনিয়ন তো শুনছি, কিন্তু কোথাও কি ওই চ্যানেলগুলোকেও একটু সাপোর্ট করা উচিত। বিশেষ করে শুভ্রনীলের চ্যানেল, ওর চ্যানেল খুব ভালো গ্রো হচ্ছে, কিন্তু ওর চ্যানেলটাকেও আরো বেশি করে সাপোর্ট করা উচিত। বা আমি রিসেন্টলি সিনেমা সন্দেশ বলে একজনকে ইন্টারভিউ দিলাম, তো ওর চ্যানেলকেও প্লিজ দেখা উচিত। ও খেটে কাজ করছে, প্রত্যেকটা মানুষ খেটে কাজ করছে। তো অডিয়েন্সের সাপোর্টটা ইম্পর্টেন্ট। মানে এমন নয় যে শুধুমাত্র দেবদা জিদ্দার কন্টেন্টে ভিউজ এলো বাকিটাতে এলো না, যেটা মানে এভরি টাইমস হয়। একটা বেসিক ভিউজ এখন আমাদের কোথাও গিয়ে হয়েছে যে আমার দেখেছি আমি অন্যান্য কন্টেন্টে অ্যাটলিস্ট 100 150 200 এই একটা ভিউজের রেশিও আসে। কিছু কিছু চ্যানেল আছে যারা অন্য কন্টেন্ট বানাচ্ছে তো 2 জন 10 জন এরকম করে ভিডিও আছে, ভিউজ আছে। সেটা খুব প্যাথেটিক, খুব কষ্টকর মানে একজন ইউটিউবারের কাছে প্রচন্ড কারণ সে কিন্তু ওই ভিডিওটা, ওই 2 জন ভিউজ যেটা আসছে না, সেই ভিডিওটা সমান খেটে বানাচ্ছে যতটা দেবদার ভিডিওটা খেটে বানাচ্ছে, জিদ্দার ভিডিওটা খেটে বানাচ্ছে। আমি জানি তোমরা দেবদার ফ্যান, জিদ্দার ফ্যান, কিন্তু এই মানুষগুলোর খাটনি বিশ্বাস করো অন্যান্য ফিল্ডের যারা ইউটিউবাররা রয়েছেন তারা মুভি রিভিউয়ারদের মতন খাটেন না। তারা এই ফিল্ডে যারা কাজ করে সেটা সুব্রনীলও জানে, আমিও জানি, প্রত্যেকে জানে যে আমাদের কি লেভেলের খাটতে হয় এবং আমরা তার বেসিসে কতটা আর্ন করি। মানে আমাদের খাটনিটা হচ্ছে এতটা, আর আমরা আর্ন করি হচ্ছে এইটুকু। আর বাকি ইউটিউবারদের খাটনিটাও কম যেরকম, আর্নটাও কিন্তু এতটা। মানে তাদের মানে লক্ষাধিক টাকা। এই কিছু কিছু ইউটিউবার তো আছে আরো বেশি টাকা রোজগার করে, বাংলা ইউটিউবারদের কথা বলছি। তো তাদেরকে যখন দেখছেন, নো ডাউট আমরা মুভি রিভিউয়াররা ওই এন্টারটেনমেন্টটা প্রোভাইড করতে পারবো না যারা এন্টারটেনমেন্ট ক্যাটাগরির ইউটিউবার্সরা রয়েছেন। বাট প্লিজ আমার মনে হয় যে প্লিজ যারা ছোট চ্যানেল আছে আমাদেরকে, আমার দুটো ভিডিও কম দেখুন, আমার কোনো অসুবিধা নেই, বিশ্বাস করুন আমার দুটো ভিডিওতে কম ভিউজ আসুক, আমার কোনো ইয়ে নেই। আমার এই ভিডিওটা যতজন, এই ইন্টারভিউটা যতজন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ ভালো ভালো যে ক্রিয়েটাররা রয়েছেন, বিশেষ করে সুপ্রকিবাণী খুব ভালো কাজ করে, প্লিজ একটু সাপোর্ট করুন, একটু দেখুন। এই চ্যানেলগুলো উঠে আসা উচিত মার্কেটে, তাহলে কোথাও গিয়ে একটা খুব ভালো একটা পরিবেশ তৈরি হবে বলে আমার ধারণা বা আমার মনে হয়। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে হ্যাঁ আমাদেরকে তো দেখবেনই অবশ্যই, নিজের কথা তো বলবোই যে হ্যাঁ প্লিজ দেখুন, যাতে মানে আমরাও ভালো একটা জায়গায় পরিবেশে বিলং করতে পারি। আমাদের কমিউনিটিটা এখন ইদানিং কালে আমি দেখছি ইন্ডাস্ট্রির ভিতরেও বেশ একটা চর্চায় রয়েছে, তো ভালো ব্যাপার স্যাপার হচ্ছে আর কি। আচ্ছা, তোমার তোমার দেখা এই মুহূর্তে রিসেন্ট টাইমস এর মধ্যে যদি কোনো ওভার রেটেড ছবি, বাংলাতেও জিজ্ঞেস করবো হিন্দিতেও জিজ্ঞেস করবো, ওভার রেটেড মানে ঠিক আছে চলো, বলো। কিন্তু মানে একটু বেশি বাড়াবাড়ি হয়েছে সেই ছবিকে নিয়ে। বাংলায় রিসেন্ট টাইমসে আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি যে রিসেন্ট টাইমসে খুব ওভাররেটেড। আচ্ছা একটা মনে পড়ছে, একদম লাস্ট রিলিজ ছিল দুর্গাপুজোয়, সেটা হচ্ছে দশম অবতার। প্রচন্ড ওভার হাইপড হয়ে গিয়েছিল, তারপরে যারা দেখতে গেছে হলের ভিতরে তারাই বলছে যে ছবিটা খারাপ লাগছে। আমার কিন্তু ছবিটা অতটাও খারাপ লাগেনি, আমাকে কিন্তু ছবিটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পেরেছে। কিন্তু কি অদ্ভুত ভাবে ওভার রেটেড হয়ে গেছিল, যে ওই যে প্রবীর বাবু ফিরছে, প্রবীর বাবু নয় স্যার, তো সেই স্যার ফিরছে, তো ওটা আলাদা লেভেলের একটা হাইপ ক্রিয়েট করে ফেলেছিল, কিন্তু আলটিমেটলি অডিয়েন্সের যে এক্সপেকটেশন সেটাকে কিন্তু ম্যাচ করতে পারেনি। ওটা একটা ওভাররেটেড ছবি। আর আমি তো বলবো যে এসবিএফ প্রত্যেক বছরই বোধহয় একটা করে ওভাররেটেড ছবি বানায়। কিরকম কর্ণ সুবর্ণের গুপ্তধন এসেছিল তোমাদের মনে থাকবে, মানে ওটা অদ্ভুত জালি সিনেমা, অদ্ভুত জালি সিনেমা, যারা দেখেছে তারা জানে। আমার মতানুযায়ী অবশ্যই, তোমার অবভিয়াসলি ভালো লাগতে পারে, সেটা কোনো আলাদা না, ইস্যু আমারও নয়, মত, তবে আমারও মত, ম্যাক্সিমাম লোকের মত।
মানে এত বাট এত খাজা খাজাসো খাজা সিনেমা, গোটা সিনেমা জুড়ে কি হচ্ছে, লাস্ট 30 মিনিটস হয়তো একটুখানি বেটার, বাট খুব ওভার রেটেড, মানে ওটা মারাত্মক ভাবে ওভার হাইপড হয়ে গেছিল। তো বাংলা থেকে এটা। আর হিন্দি থেকে ওভার রেটেড হিন্দি থেকে রিসেন্টলি আমার মনে হয় অ্যানিমাল ছবিটা আমার খুব পছন্দ হয়েছে, বাট যতটা হাইপ পেয়েছে, যতটা ওভার রেটেড বিষয়পত্র হয়েছে, সেইটা কোথাও গিয়ে একটু ওভার রেটেড বলেই আমার মনে হয় যে হ্যাঁ, মানে অ্যানিমাল ছবিটা ওভার রেটেড। আর একটা ছবির নাম নেবো মানে হিন্দিতে, সেটা হচ্ছে খুব বাজে সিনেমা, সেটা হচ্ছে গদার 2। সেটা হচ্ছে ওভার রেটেড টু দি পাওয়ার ইনফিনিটি। ওই ছবিটা যে ওরকম বিজনেস করতে পারে সত্যি কেউ ভাবেনি। মানে এত জঘন্য সিনেমা পরে দেখেছি, যাই যদিও হলে গিয়ে দেখা হয়নি, কিন্তু আমার সত্যি কথা বলছি পোষায়নি। কিন্তু আমি জানি ওটার কি বিজনেস আছে। তো ওটা ওভার হাইপ বা ওভার রেটেড ছবি আমার আমার মনে আন্ডার হয়। আন্ডার রেটেড যদি কিছু থাকে, আন্ডার রেটেড যেটা উচিত ছিল বাট সেইটা হলো না যতটা হওয়া দরকার ছিল। আন্ডাররেটেডে আমার খুব মনে পড়ছে, একটা ছবি ছিল, স্বস্তিকা ছিলেন, আমার এক্স্যাক্টলি নামটা এখন মনে পড়ছে না, গ্যাংস্টার ড্রামা, শিবপুর, ইয়েস, শিবপুর ছবিটা লাস্ট ইয়ার। শিবপুর ছবিটা আমার খুব আন্ডাররেটেড ছবি বলে মনে হয়, কারণ আমিও হলে গিয়ে দেখিনি সত্যি কথা বলতে কি, আমি আর কাকে দোষ দেবো। কিন্তু আমি পরে যখন মানে হইচইতে এলো, তখন আমার কোথাও গিয়ে মনে হলো এটা খুব আন্ডাররেটেড ছবি, মানে এটা না অ্যাকচুয়ালি বাংলার দর্শকের পাগলের মতন গোগ্রাসে গেলা উচিত ছিল। চূড়ান্ত সিনেমা ছিল, চূড়ান্ত সিনেমা। তুমি যদি না দেখে থাকো তাহলে একবার আমি আমি রিকোয়েস্ট দেখেছি, আমি করবো যে হলেই দেখেছি, হলেই। জাস্ট দেখো। মানে ছবিটা হ্যাঁ, তুমি দেখেছো তো মানে জানবেই, মারাত্মক সিনেমা, মানে মারাত্মক মানে মারাত্মক লেভেলে। আমাকে খুব গুজবাম্পস দিয়েছে, মানে একটা দেবদা নেই, জিদ্দা নেই, সেই ছবি একটা আন্ডাররেটেড কোথাও গিয়ে তো হয়, কিন্তু সেই ছবিটা আমাকে গুজবাম্পস দিচ্ছে আমার মতন অডিয়েন্সকে। তো কোথাও গিয়ে কিছু আছে ছবিটার ভিতরে। তো আমার শিবপুর ছবিটা খুব আন্ডাররেটেড ছবি লাগে। আচ্ছা, কোনো এমন সিনেমা যেটা না চাইতেও রিভিউ করতে হয়েছে, ভালো বলতে হয়েছে, কখনো হয়েছে এরকম? না, আমি একটা কথা পরিষ্কার কথা বলি, আমরা যারা পেড প্রমোশনও করি, যে সময় যাদের যাদের সাথে পেড প্রমোশনের কাজও করেছি, পরিষ্কার কথা আমি বলে দিই যে দেখো, রিভিউটা কিন্তু আমার যেটা অনেস্টলি মনে হবে সেটাই বলবো। সে তুমি আমাকে 3,000 টাকা দাও, 30,000 টাকা দাও, কি 3 লাখ টাকা দাও, পরিষ্কার পাতি বাংলা কথা। তো এটা আমি পরিষ্কার বলে দিই, যদি রিভিউ করতে হয়। এরকম অনেক সিনেমা হয়েছে হয়তো আমি দেখিনি, কিন্তু আমাকে পাঠানো হয়েছে, তারপরে বলেছে প্লিজ রিভিউ করে দিন এটা। সিনেমা, বড় ছবি, করেছি সেগুলো, কাজগুলো অবশ্যই করেছি, কেন করব না। পেড পেড করেছি, এবং আমার মনে হয় পেড রিভিউ করা কিন্তু মানে কিন্তু এমনটা নয় যে ভালো বলে দেওয়া। মানে তোমার ছবি প্রমোশন চাইছো তুমি, সেই কারণে তুমি আমাকে দিয়ে রিভিউ করাচ্ছ, বা বড় কোনো চ্যানেলকে দিয়ে রিভিউ করাচ্ছ। আমার কথা বাদ দিলাম, আমি খুবই সামান্য চ্যানেল, বড় চ্যানেলকে দিয়ে যদি কেউ রিভিউ করায়, সেটা একদম, সেটা কিন্তু প্রমোশনের পক্ষে। কিন্তু তার মানে এই নয় যে তাকে ভালো বলতে হবে। তো যারা সেটা, কে করে না করে, কে কি করে আমি জানি না, তবে আমার কাছে এমনটা কোনোদিন অফারও আসেনি। সত্যি কথা বলতে কি, অফার এসছে, মানে এরকম অফার এসছে যে মানে তুমি বলো কেমন কি লাগছে কি না বৃত্তান্ত, সেটা বলো। তা আমি পরিষ্কার কথা তাদের সাথে বলি, দেখো আমি কিন্তু মানে খারাপকে খারাপ বলবো, ভালোকে ভালো বলবো, আমার যেটা মনে হবে, আমার মানে ভিতর থেকে আমার আত্মা যেটা চাইবে সেটাই আমি বলবো। তো সেটা তাদের সাথে সেরকম ভাবে ডিল হয়, সেরকম ভাবে কথা হয়, সেরকম ভাবেই হয়। আমি না চাইতেই কোনো যেন ব্যাপারে ভালো লাগেনি নিজে, তাও জোর করে ভালো বলছি, এমন বিষয় আমার আমার লাইফে খুব একটা হয়নি। বলতে পারো এরকমটা হয়েছে যে ধরো 1 বছর আগে কোনো সিনেমাকে খুব ভালো বলেছি, সেই সিনেমাটা হয়তো তখন দেখে ভালো লেগেছিল, কিন্তু 1 বছর বাদে আমি যখন সেই সিনেমাটা আবার রিওয়াচ করলাম, তখন মনে হলো যে না, এই সিনেমাটা হয়তো আমি যতটা ভালো বলেছি ততটা ভালো বলারও যোগ্য সিনেমা ছিল না। সেইটা কোথাও গিয়ে মনে হয়েছে, কারণ এটা তো হবেই। দেখো আজকে আমার সিনেমার যত আমি দেখবো, যত আমি করবো, তত আমার নলেজ বাড়বে, তত আমার কি বলবো, চোখ ফুটবে, তত আমি মনে হবে যে মানে আরো বেশি ভালো অ্যানালিসিস করতে পারতাম যত দেখবো। সেইটা কোথাও গিয়ে হয়েছে। তো কারোর প্রেশারাইজে কোনোদিন আমাকে এই কারণেই ইউটিউবটা করতে আসে, নাহলে তো চাকরি করতাম। তো কারোর প্রেশারাইজে সেইটা হয়নি কোনোদিন। কেউ বলেনি যে তোমাকে প্রচুর টাকা দিচ্ছি, বা আমরা কেউই ওই টাকাতে বিকিয়ে যাই না, বাংলা ইন্ডাস্ট্রি তত টাকাও নেই, সত্যি কথা বলতে কি। কাউকে যদি কিছু বলার থাকে কি বলবে? তো আমি প্রথমেই জিজ্ঞেস করি অরিত্র দাকে যদি কোনো মেসেজ তোমার থেকে থাকে। কি বলবো বলতে, অরিত্রদা ফাটিয়ে কাজ করছে এখন ইন্ডাস্ট্রিতে। আমি শুধু বলবো যে আমি অরিত্রদাকে এটা রিকোয়েস্ট করেছি, কারণ আমিও অ্যাকচুয়ালি এই মেকিং প্রসেসটা দেখতে পছন্দ করি, যে আমাকে প্লিজ একদিন দেখো শুটিং ফ্লোরে, বড় কোনো শুটিং ফ্লোরে। শাস্ত্রীটা তো কমপ্লিট হয়ে গেল, মিঠুনদারটা তো দেখতে পেলাম না। তো একদিন দেখো, আমি আমি জাস্ট দেখবো একটু, মানে আমি দেখতে খুব, শুটিং দেখতে খুব পছন্দ করি, একটু বড় ফ্লোর দেখতে চাই একটা। তো তুমি, আমি শিওর যে তুমি পরবর্তীকালে বড় মেনস্ট্রিম ছবি বানাবে। এইটাই অরিত্রদাকে বলা। সেকেন্ড আরেকটা অরিত্রদাকে কথা বলা আছে,
বস একলব্য বানিয়েছিলে, আমার ভালো লেগেছে, তুমি বস কমার্শিয়াল ছবি বানাও, মানে ইউটিউবের জন্য বানাও কি সেটা সিনেমা হলের জন্য, বস বানাও। মানে এটাই জাস্ট রিকোয়েস্ট থাকবে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাড়াতাড়ি আমাদের জন্য এরকম একটা ছবি নিয়ে এসো, আমরা এগারলি ওয়েট করে আছি। অরিত্রদাকে একটু বলার আছে। শিল্পেন্দু দাকে। প্রিন্সকে কি বলবো বলতে, ওর কিছু ওকে সেরকম কি বলার আছে আলাদা করে, ওকে আলাদা করে কিছু বলার নেই, মানে ওরকম বিষয় না, নিজের দাদার মতন বিষয় তো, কিছু বলার নেই, খুবই ভালো একটা ইয়ে। মাঝে মাঝে একটু আমার উপরে রেগে যায়, তা আমি বলবো যে মানে ঠিক আছে একটু মানে আমার উপরে একটু কম রেগে যাও, কারণ তুমি তো জানো আমি বিগড়ে যাওয়া তোমার ভাই, তো আর কিছু বলার নেই। তো এই আচ্ছা, আর কি। লাস্ট লাস্ট কবে কথা হয়েছে শিল্পেন্দু দার সাথে? শিল্পেন্দুদার সাথে বোধহয় এই 2-3 দিন আগেই একটা কথা হচ্ছিল, ইউটিউবে একটা গ্লিচ হচ্ছিল, যারা জানবে তারা জানবে, আমরা যেহেতু রেগুলার ভিডিও আপলোড করি, প্রতি ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড হয়, ওই ওই গ্লিচটা হচ্ছিল, তখন মনিটাইজেশনটা অন হচ্ছিল না পার্টিকুলার ওই টাইমটাতে। তো আমি তখন শিল্পেন্দুদাকেও ফোন করি, সৃঞ্জয়দাকেও ফোন করি। তা মানে আমার যদি ইউটিউবে কোনো প্রবলেম হয়, আমি এদের দুজনকে ফোন করে করে একবার জানি যে কি বিষয়, তোমাদেরও হচ্ছে কি, তাহলে আমার চ্যানেলের একটা প্রবলেম না, তোমাদের চ্যানেলেরও প্রবলেম, আর যদি তোমাদের না হয় তারপরে জানবো আবার আমি কোনো কেস খেয়েছি। তো যাই হোক, এই কারণে ফোন করেছিলাম, তো তখন কথা হয়, জাস্ট ছোট্ট খাট্ট কথা। আর ওর সাথে লাস্ট দেখা হয়েছিল আমার সোহমের ইন্টারভিউ নেওয়ার সময় সম্ভবত, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না আসলে, এতগুলো ইভেন্ট হয় এত কিছু হয়, মানে এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে সোহমদারি ইন্টারভিউ নেওয়ার সময় তখন খুব ভালো ভাবে আড্ডা হয়েছিল আর কি, অনেকটা সময় জুড়ে। আমার ইন্টারভিউটা দেখেছো, প্রিন্সের শিল্পেন্দু দার ইন্টারভিউটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম দেখেছো? তোমার ইন্টারভিউ আসার সঙ্গে সঙ্গে দেখে ফেলেছি। মানে তোমার আর কেউ মিস করে, খুব সুন্দর সুন্দর কথা রয়েছে ওর, মানে ইন্টারভিউটা আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ইন্টারভিউতে তোমাকে নিয়েও কিছু আক্ষেপের জানি কথা জানি। শিল্পেন্দু দা জানিয়েছেন। হ্যাঁ, ভালোবাসে ও তোমাকে। ও একটা খুব সুন্দর জিনিস আমাকে বলে, বি অনেস্ট ভাই, বি ফ্যান কেটারিং না, এই বিষয়পত্রগুলো আমাকে বলে। অ্যাকচুয়ালিতে কি বলতো, মানে আমি দাদাকেও বলি এটা, যে বস আমার ভিউজ আসে না, আমি কি করবো, আমাকে তো চালাতে হবে চ্যানেলটা, দিনের শেষে আমাকেও তো কোথাও গিয়ে এই একটা বেসিক রেঞ্জের কালেকশন করতে হবে, নাহলে কোথাও গিয়ে আমারও তো মানে যাবতীয় খরচা আছে, সবকিছু আছে, এবং কোথাও গিয়ে শখ পূরণের ইচ্ছেও তো আছে, ইচ্ছে করে তো চ্যানেলটা কি করে। আর আমি সত্যি কথা দেখেছি, আমি মানে এটা আমার অজ্ঞতা, কারণ আমি দেখেছি যে আমি এমন কিছু কথা বলি হয়তো অন্যান্য ভিডিওতে, যেটা দেবতা জিদ্দাকে নিয়ে থাকে না, সেটা তাদের পছন্দ হয় না, কিন্তু এক্সাইটমেন্টটা লোকের পছন্দ হয়, যে আমি এক্সাইটমেন্টে দেবদাকে জিদ্দাকে নিয়ে বিশাল কিছু করছি, সেখানে কিছু একটা ভুলভাল বলে দিলে তো আর জমে গেছে একদম, ওটাকে নিয়ে ট্রোল ওইটুকু পার্ট কেটে এত মজা লাগে আমার নিজের পার্সোনালি দেখতে ওইগুলো। যাই হোক, মানে সেই জিনিসপত্রগুলো আমাকে শিল্পেন্দু বলে যে একদম প্রপারলি রিভিউ করে। ও আমাকে বড় দাদা হিসেবে প্রচন্ড ভাবে কি বলবো মেন্টার হিসেবে বলে, কিন্তু অ্যাকচুয়ালিতে সত্যি কথা বলতে বিজনেস পার্সপেক্টিভ দিয়ে যদি দেখি, শোনা পসিবল হয়ে ওঠে না, কারণ আমার চ্যানেল তাহলে মানে এগোচ্ছেই না। এবং দাদার সত্যি এটা বলতে হবে, শিল্পেন্দুদার চ্যানেল খুব ভালো গ্রো করছে, এবং সব ধরনের কন্টেন্ট ফাটিয়ে চলে এখন ওর, তো ওর কোনো চিন্তা নেই। বাট আমার চলে না, আমি চেষ্টা করব, আমি সত্যি এটা ভাবি যে চেষ্টা করব, কিন্তু দিনের শেষে এটা হয়ে যায় কোথাও গিয়ে, যে যদি এই চেষ্টাটা করতে থাকি, তাহলে আমার মানে মাসের শেষে এই টাকাটা আসবে, আর সত্যি এই টাকাটা দিয়ে চালানোটা ডিফিকাল্ট। অনেক কিছু রয়েছে তো জীবনে, আর আমি সত্যি কথাই বলছি, আমি চাই আরো বড় কিছু করতে। তো সেই কারণে তো মানে সেই দিক দিয়ে দেখতে গেলে তো আমায় যেভাবে দর্শক পছন্দ করে, কারণ আমরা আলটিমেটলি দিনের শেষে দর্শকের জন্য ভিডিও বানাই, তো আমার যারা কোর দর্শক রয়েছে, তারা আমাকে যেভাবে দেখতে পছন্দ করবে সেভাবে চলে আসে লোকের সামনে। তো এটা আমার ইচ্ছে অনুযায়ী সবসময় হয় না, তবে নিজের ইচ্ছে অনুযায়ী দু একটা ভিডিও মাঝে মাঝে বানাই। মানে অবভিয়াসলি আরেকটা জিনিসও বলবো যে দেবদা জিদ্দাকে নিয়ে ভিডিও বানাতে কিন্তু আমি নিজে খুব পার্সোনালি খুব এনজয় করি, সেটা মুখে চোখে ফুটে ওঠে, তো সেটা অডিয়েন্সও এনজয় করে, আই থিঙ্ক সো। আচ্ছা, পৌশালী দি আর সৃঞ্জয় দা, এই দুজনের মধ্যে কার সাথে তোমার বেশি কথা হয়? দুজনের মধ্যে আমি বললাম কার সাথে বেশি কথা হয়, এই দুজন কে বেশি সিরিয়াস এদের মধ্যে, কে একটু বেশি রাগী? রাগী বলতে রাগী টাগী নয়, দুজনেই খুব মাই ডিয়ার পার্সন। হ্যাঁ মানে পৌশালীদির সাথে জাস্ট ছ্যাঁচড়ামি বলে না, ছ্যাঁচড়ামি সম্পর্ক, মানে জাস্ট মানে আনবিলিভেবল জিনিস, আমি যদি এখন বলতে শুরু করি বিপ বিপ দিতে হবে, এমনই সম্পর্ক। তো পৌশালীদির সাথে সেই রকম সম্পর্ক, সৃঞ্জয়দার সাথেও তাই। সৃঞ্জয়দা অদ্ভুত অদ্ভুত মজা করে, ভীষণ মজার মানুষ, এবং মানে আমি এটা বলতে পারবো না কে বেশি রাগী এই দুজনের ভিতরে, তবে কথা যদি বেশি হয় বলো,
তো অবশ্যই সৃঞ্জয়দার সাথেই বেশি হয় কথা। সৃঞ্জয়দা ক্যামেরার পিছনের মানুষ, মানে নিজে বলে অন্তত, ম্যাক্সিমাম ভিডিওতে থাকিও সৃঞ্জয়দা, তারপরেও আমি বলছি যে সৃঞ্জয়দা একটু ক্যামেরার পিছনের মানুষ বলে একটু বেশি কথা হয়। দিদি তো অলওয়েজ ভিডিও বানাচ্ছে, মানে দিদিকে পাওয়াই যায় না, দিদির ভিডিও, আরে দিদিকে যখনই ফোন করছে সৃঞ্জয়দাকে ফোন করলে বলে দাঁড়া বসে ভিডিও বানাচ্ছে, দাঁড়া 2 মিনিট বাদে ফোন করছি, তারপরে অনেকক্ষণই কথা হয়। তো এরকম বিষয়টা। তবে আমি যদি এই ইউটিউব কমিউনিটির ভিতরে বলি, সব থেকে বেশি কথা কিন্তু সৃঞ্জয়দার সাথেই হয়, মানে হিউজ পার্সন, মানে এতটা ভালো মানুষ, মানে আমার সত্যি সেটা খুব ইয়ে, এবং খুব কাছের দাদা, মজা করে অদ্ভুত মজা, মানে দুর্দান্ত মজা করে। কৌশালী তো একদম খুব মাই ডিয়ার। তো দুজনের সাথে আমার খুব ছ্যাঁচড়ামো সম্পর্ক, মানে বাজে 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 অনেক কথা হয় এবং খুব বাজেভাবে মজা করি আমরা, খুব ভালো সম্পর্ক ওদের সাথে। আচ্ছা, তুমি ধরো এই যে সবসময় ব্যস্ত থাকো, বা এটা তো আমি শিল্পেন্দ্রদাকেও জিজ্ঞেস করছিলাম ইনফ্যাক্ট, যে রিভিউয়ার্স তোমাদের দিনে অনেক ভিডিও আসে, যখন তখন ট্রেলার আসছে, কেউ তো অ্যানাউন্সমেন্ট ছাড়াই আনপ্রফেশনাল বিহেভিয়ার, হুট করে গান চলে আসছে, দুমদাম চলে আসে। তো তোমাদেরকে সেই কারণে একটু ব্যস্ত থাকতে হয়, নজর রাখতে হয় সবসময়, এটা জানি যারা রিভিউ করো তোমরা। তো তারপরে তোমরা এই সমস্ত রিভিউ এত কিছু করার পরও মানে আলাদা করে সময় পাও এই মানে ফোন ঘাটা, ইউটিউব ঘাটার পরে, যে ঘরে একটু ঘরের জন্য কিছু কিনে আনা, একটু বাজার করতে গেলে হয়তো থলে হাতে, কখনো করেছো নাকি শুধু কাকু করে আর তুমি ভিডিওটাই বানাও? না, অ্যাকচুয়ালিতে থলে হাতে বাজার করতে যাওয়াটা হয়নি জীবনে। এই জীবনে আর হবে বলেও মনে হয় না। মানে মানে আমি সত্যি চাইও না। কারণ মানে একদম টিপিক্যাল একদম বর মেন্টালিটি হয়ে যাবে ওটা। পুরো বর্বর হয়ে যাবো আমি। তো মানে জাস্ট শেষ হয়ে যাবো আমি যদি ওটা হয়। অ্যাকচুয়ালি আমি বাজার করতে একদমই পছন্দও করি না। বিষয়টা আমার খুব এনজয় করতে ইচ্ছা করে না। তো আমি যেটা এনজয় করি সেটা করি। আমার ভিডিও বানাতে খুব এনজয় লাগে। তো আমি ভিডিও বানাই। তবে এটা মিথ্যে কথা যে একদম ইউটিউব করলে একদম সময় পাওয়া যায় না। এটা সত্যি কথা যে আমি অডিয়েন্সকে যদি রিপ্লাই দিতে বসি বা সবার যদি কমেন্টস দেখতে শুরু করি, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা সবাই যারা যারা আমাকে লিখতে শুরু করে, তাদের সবার সাথে যদি আমি একটু কথা বলতে শুরু করি, কারণ প্রত্যেকে বিশ্বাস করো খুব আশা নিয়ে কথা বলে, আমি সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, মানে হাত জোর করে বলছি প্লিজ আমি যখন লাইভে আসবো প্লিজ একটু চ্যানেলটা ফলো রেখো, লাইভে চলে এসো, বা সবার কমেন্টস ধরে 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 লাইভে রিপ্লাই করি। বাট বিশ্বাস করো, মানে আমি বোধহয় একমাত্র যে সবার কমেন্ট ধরে 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 রিপ্লাই করি, কিন্তু আমি পারি না। আর আমি এই ম্যানেজমেন্টটা করতে পারি না, এটা আমি সত্যি বলছি। এখানে আমি নাম নেব পৌশালিদি এবং সৃঞ্জয়দার। ওরা যে লেভেলের অ্যাক্টিভ অনলাইনে, ভাই আলাদা লেভেলের অ্যাক্টিভ। তো ওই ওই অ্যাক্টিভনেসটা তো একটা আছেই তাদের ভিতরে, বিভৎস। মানে কেউ ওদেরকে ফোন করলে পেয়ে যাবে, তুমি ওদেরকে করলে বা মানে হোয়াটসঅ্যাপ করলে বা ফেসবুক করলে সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবে। ওরা মানে দেখে নেয়, রেসপন্স করে। আমার দ্বারা হয় না, তো আমার এটা আমার ড্রব্যাক। আর যদি বলি ফ্যামিলিকে টাইম দাও, আমি বাজার দোকান করাটা হয় না হয়তো, তবে ভালো ধরো ব্যাংকের কাজ বা আমার দিদা বা আমার ঠাকুমার কোনো কাজ লাগলো সেইখানে, বা আমার মায়ের কাজ, বা আমার বাবা মায়ের সাথে টাইম স্পেন্ড করা, বা নিজের ইন্টারনেটে এই যে কাজ করা, সেগুলো কিন্তু হয়। কারণ আমরা এমন একটা জবের ভিতর দিয়ে যাই না, কোনো একটা দিন ছুটি নেই, কিন্তু অদ্ভুতভাবে আমাদের তো সবটাই নিজস্ব। তাই হয়তো মনে হলো যে আজকে সন্ধ্যেবেলা থেকে আপডেট নেই। আমার আমার ক্ষেত্রে যেটা হয় মূলত, যে মূলত আপডেট বেস। তো ধরো দেবদা জিদ্দার কোনো আপডেট নেই, হয়তো একটা ভিডিও, মানে একটা অন্যরকম একটা ভিডিও বানালাম, যেটা হয়তো আমার নিজের মানে একটা কন্টেন্ট যেটা আমি হয়তো বানালাম, বানিয়ে সেই সময়ের পর থেকে একটা সিনেমা দেখে নিলাম। এমনি হয়তো একটা নেটফ্লিক্সে একটা সিনেমা দেখলাম বা একটা হইচইতে একটা সিনেমা দেখলাম, এরকম হয় আর কি। যে এরকম একটা করে নিলাম, কিন্তু এটা আমার ফ্রি টাইম। ঠিক আছে, বা আমি অনেস্টলি বলছি যে আমার বন্ধু বান্ধব আছে, আমি আড্ডাও মারি, সবই চলে। তো বিকেলবেলা হয়তো সন্ধ্যেবেলা হয়তো ওদেরও ইয়ে হয়, যদিও মানে প্রায় 2 সপ্তাহ ধরে ওদের সাথে বেরোনো হচ্ছে না, বাট ওদের সাথে আমি মাঝে মাঝে বেরোই। কিন্তু ওরা সন্ধ্যেবেলা হয়তো বললো যে চ ভাই বেরোবো, তো সেরকম হয়ে যায় যে চলো বেরিয়ে পড়ি। এরকম জিনিসপত্র কিন্তু হতে থাকে, মানে এমনটা নয় যে হয় না। তবে সময় বার করা যায়, এটা সত্যি কথা। কিন্তু কমেন্টস পড়ার সময়টা সত্যি বার করে উঠতে আমি এখনো পাচ্ছি না। আমাকে ক্ষমা করো গুরু। আমি তোমাদের সবাইকে চাই যে তোমরা লাইভে এসো এবং লাইভে আমরা একসাথে বসে মানে আড্ডা দেবো। কিন্তু এটা সত্যি হয় না। তবে হ্যাঁ, ফ্যামিলি টাইম বেরিয়ে আসে, আরামসে বেরিয়ে আসে। এসভিএফ কে ভয় পাও? না, ভয় ভয় লাগে না? কেন পাবো? দেখো এসভিএফ এর সাথে আমার একটা খুব অদ্ভুত প্রেমের সম্পর্ক আছে। এসভিএফ আমাকে প্রথম দুটো কপিরাইট স্ট্রাইক পাঠিয়েছিল, যে আমি রিয়াকশন করেছিলাম তোমার
গোলন্দাজের গানের, এবং সেটাতে খারাপ বলেছিলাম। ভালো বললে হয়তো পটাতো না, জানি না আমি এক্স্যাক্টলি। তো গোলন্দাজের দুটো গানকেই খারাপ বলেছিলাম, বিং আ দেব ফ্যান, দেবদার ফ্যান হওয়া সত্ত্বেও। আমার মনে হয়েছিল যে যুদ্ধাং দেহি গানটা যদি রূপম ইসলাম গাইতেন অনেক বেটার গাইতেন, হয়তো আরো বেটার হতো, সাউন্ডস্কেপটাও দারুণ ছিল, কিন্তু রূপম ইসলাম গাইলে একটা নতুন এনার্জি জয়েন হতো, সেইটা আমি বলেছিলাম। আর ওগো শ্যাম গানটাকে নিয়ে আমি কিছু একটা মনে বলেছিলাম, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। দুটো গানে পরপর দাম করে মেরে দিয়েছিল কপিরাইট, তো আমি খুব চাপে ছিলাম তখন। আর ভয়ের পাওয়ার কিছু নেই, ভয় যদি পেতাম ওদেরকে ওই লেভেলের কথা শোনাতাম। প্রত্যেকটা ভিডিও দুটো চ্যানেল খুলে দেখো, এসবিএফ কে রিসেন্টলি যেভাবে আমি বলেছি, আমার মতো নোংরা ভাবে বোধহয় কেউ বলেনি যে এসবিএফ কেন কমার্শিয়াল ছবি করছে না, কিসের বড় প্রোডাকশন হাউস এটা। মানে হ্যাঁ, আমি কোনো স্ল্যাংস বা কোনো গালাগালি আমি করতে চাই না, কখনোই ভিডিওতে করিনি আজ অব্দি। আমার এত বছরের কেরিয়ারে আমি কোনোদিন কারুরকে গালাগালি করেছি এমনটা তুমি কোনো ভিডিও পাবে না, বা আমি বলেছি সেটাকে ডিলিটও করে দিতে হয়েছে, এমন কোনো ভিডিও নেই। তো আমি কাউকে গালাগালি করিনি। হ্যাঁ, আমার রাগ ক্ষোভ দুঃখ এসবিএফ এর প্রতি আছে, সেইটা আমি বলেছি যে আরে তুমি দেবদাকে তৈরি করেছো, তুমি জিদ্দাকে তৈরি করেছো, অঙ্কুশ, মানে যত বড় বড় স্টার রয়েছে বাংলায়, বা বুম্বাদার একটা শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতন ছবি দিয়ে কামব্যাক, তো সব মিলিয়ে এটা এসবিএফ একটা বিরাট ম্যামথ নাম। সে কি করে এখন? সে হচ্ছে সাউথ আর বলিউডের ছবি আর ইংরেজি ছবি এলে ডিস্ট্রিবিউশন করে, আর বাংলায় সিরিয়াল বানায়। তো রাগটা কার না হবে তুমি বলো? তো সেই একটা ওই ক্ষোভটা তো একটা রয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। কারণ সত্যি ভয় পেলে হয়তো ওইভাবে বলতে পারতাম না, যে লেভেলে আমি বলেছি ওটা বোধহয় কেউ বলেনি। ওই লেভেলে যে আরে একদম জালি হাউস এইভাবে বলেছি লিটারেলি। রাগ হয় কোথাও গিয়ে। আর আমি সত্যি কথা বলছি, আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারি না, আমি এক্সপ্রেস করে দিই, যা মনে আছে বলে দিই, তারপরে দেখা যাবে যা হবে। এসবিএফ থেকে ফোন করে বলে দাঁড়াও তোমাকে পাঠাচ্ছি একটা স্টার, তো তখন তারপরে চিন্তা ভাবনা করবো, আমি বলবো যে দেখো আমি কি কিছু ভুল বলেছি, তোমরাই বলো যে তোমরা বানাচ্ছ না তো। মানে এটাই আমার বক্তব্য থাকবে, যাই হোক। আচ্ছা, এবার পুজোয় কোন ছবিটাকে এগিয়ে রাখবে? অনেকগুলো ছবি আছে, পরপর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, একদাসে আমরা দেখতে পাচ্ছি, রাজ চক্রবর্তী, সৃজিত সব একসঙ্গে দাঁড়িয়ে পড়ছে। হ্যাঁ, টেক্কাও রয়েছে, অনেকগুলোই আছে আর কি, তো কোনটাকে এগিয়ে তো তুমিও জানো যে আমি কোন ছবিটাকে এগিয়ে রাখবো, কারণ আগের বছর পুজোর আমার যে এক্সাইটমেন্টের ছবি ছিল, সেটাও তুমি জানো যে কার ছবি ছিল। গুরু যেখানে আছে সেই ছবিকে তো একটু এগিয়ে রাখবোই। মানে সেই ছবিটা মানে মানে একদম বায়াসলি বলছি এটা, যে আমি খুব বায়াসড এইসব বিষয়। তো টেক্কাকে অবশ্যই না, মানে আমি যদি আনবাসড হয়ে যদি কথা বলি, টেক্কা থ্রিলার একটা, এবং অবভিয়াসলি সৃজিত মুখার্জির থ্রিলার, সেটা যতই দশম অবতার লোকের ভালো না লাগুক, লোকের একটা এক্সপেকটেশন তো থাকে। যাই হোক, সৃজিত মুখার্জি এমন একটা নাম না, ট্রোল করার জন্য হলেও লোকে দেখতে যায়। তো এটা একটা সৃজিত মুখার্জির একটা অদ্ভুত করিশ্মা বলা যেতে পারে। আর দেবদাস সৃজিত মুখার্জি এতদিন বাদে কোলাবোরেশন, যে ছবি চলে আসুক, দেবী চৌধুরানী এলেও, দেবী চৌধুরানী নিয়েও আমি খুব এক্সাইটেড। রাজ চক্রবর্তীর ছবিটা নিয়ে সত্যি কথা বলছি একটু এক্সাইটেড না, কারণ ওই যে বললাম ফ্যামিলি ড্রামা শুনলেই না আমার কোথাও গিয়ে, এখন অনেকেই বলবে ফ্যামিলি ড্রামা মানে কি কমার্শিয়াল ছবি না। আরে ভাই, প্রেম আমারে কটা অ্যাকশন সিকোয়েন্স ছিল, এইটা লোকে বলবে, তো প্রেম আমারে কমার্শিয়াল মোমেন্টস ছিল। সেই মোমেন্টস গুলো, একটা প্যান্টে তালির গানটা বাজছে পিছনে, বা একটা চ্যালেঞ্জ দেখতে যাচ্ছে তারা, সেই সমস্ত সিকোয়েন্স ছিল। মানে এগুলো তো বুঝতে হবে না, মানে আমাদের আমাদের ইয়াং জেনারেশনকে টার্গেট করা একটা ব্যাপার ছিল। এবার রাজ চক্রবর্তীর মতন একটা মানে ডিরেক্টর, এখন যদি এস এস রাজামৌলি বলে যে চলো কাল থেকে আমি একটা ইয়ের মতন, এয়ার মুরগাডাসের মতন ছবি বানাবো, এটা তো মেনে নেওয়া যায় মানিরত্নমের মতন ছবি বানাবো। মানিরত্নম তো রাজামৌলি নয়। তো ওইটাই মানে আমার PS1 PS2 এইসব ছবিগুলো কিন্তু ভালো লাগে না। তো আমার বাহুবলী সলিড লাগে, আমার আর সলিড লাগে, আমি বারবার দেখি। অডিয়েন্সের উপরে ডিপেন্ড করছে কে কি ধরনের ছবি দেখতে পছন্দ করে। এবার আমি রাজ চক্রবর্তীর কাছ থেকে সত্যি কথা বলছি, ফ্যামিলি ড্রামা, তার ভিতরে ঋত্বিক চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, জাস্ট এক্সপেক্ট করতে পারছি না। মানে অ্যাকচুয়ালি রাজ চক্রবর্তীর ছবিটা ওই সময় আসবেও না, রাজ চক্রবর্তীর ছবিটা সম্ভবত ক্রিসমাসে মুভ করছে। আর ওই সময় হয়তো মিঠুনদারি শাস্ত্রী ছবিটা আসবে। হ্যাঁ, শাস্ত্রী নিয়ে আমি এক্সাইটেড, কারণ আমি সত্যি শুনেছি শাস্ত্রীতে, মানে আমি যেহেতু ছবিটার সাথে যুক্ত ভাবে মানে করেছি, তোমার ইন্টারভিউ ইত্যাদি করেছি, তো সেখানে আমি কথা শুনেছি মানুষজনদের ওখানকার টিমের সাথে কথা বলে, যে তারা অ্যাকশন সিকোয়েন্সও ডিজাইন করছে। শাস্ত্রী ছবিটাকে নিয়ে আমি এক্সাইটেড, কারণ ওরা একটা অন্যরকম সাবজেক্টে চুজ করেছে, সব থেকে বড় কথা, এবং ওরা সিরিয়াল বানাচ্ছে না, অ্যাটলিস্ট যাই বানাক। এসবিএফ এর তো ফ্যামিলি ড্রামা মানে প্রজাপতিকে নকল করা। এবং প্রজাপতি কেন আমার ভালো লাগে, অনেকেই বলতে পারে প্রজাপতি হতো তাহলে সিরিয়াল, তুমি কেন বলো না সে কথা। প্রজাপতি সিরিয়াল নয় কেন, আমার কাছে প্রচন্ড এন্টারটেনমেন্ট ভ্যালু রয়েছে, তুমি ভরপেটটা মজা পাবে, এবং কোথাও গিয়ে দেখে সিরিয়াল বলে মনে হয় না প্রজাপতি। এবং অভিজিৎ সেন না জানে কিভাবে ফ্যামিলি ড্রামাকে ট্রিট করতে হয়। এখন যদি গোটা ইন্ডাস্ট্রি
ফ্যামিলি ড্রামা বানাতে শুরু করে। মানে হিরানি, রাজকুমার হিরানি তো একটাই হবে না, সবাই তো রাজকুমার হিরানি হতে চেষ্টা করবে, কিন্তু সম্ভব তো নয়। সেরকম অভিজিৎ সেন একটাই। এটাই আমি বারবার বলবো যে মানে এখন রাজ চক্রবর্তী যদি ওটা বানায়, খুবই মানে আপসেটের একটা মোমেন্ট। যাই হোক, বানাচ্ছে, চলছে, ব্যবসা করছে, হয়তো ব্যবসাও করবে। কিন্তু আমি এটাই কথা বলবো যে পরিণীতার সাথেও এটা তুলনা, পরিণীতাতেও কিন্তু একটা মাস মোমেন্টস ছিল। সেই মাস মোমেন্টস গুলো আমার মনে হয় না রাজ চক্রবর্তী এই ছবিটার ভিতরে দেবে। তাহলে মাল্টিপ্লেক্স অডিয়েন্স আসবে না, তো ও রাজ চক্রবর্তীও জানে। যাই হোক, তো পুজোর যে ছবিগুলো রয়েছে ইতিমধ্যেই আমরা কি কি অ্যানাউন্সমেন্ট পেয়েছি, শাস্ত্রী রয়েছে, দেবদার টেক্কা রয়েছে, আর ওদিকে দেবী চৌধুরানী সম্ভবত আসার কথা রয়েছে, 3টে ছবি লক হলো। আর কি আছে? আর তো একেন মানে একেন আছে, একেন আছে, একেন। হ্যাঁ, একেন বাবু আছে। একেন বাবু নিয়ে বিন্দুমাত্র এক্সাইটমেন্ট তোমারও নেই, আমারও নেই, আমি ড্যাম শিওর। কারণ ওটা একটা সিরিজের মতন আসে। ওটা একটা, হ্যাঁ, আমার একেন বাবু দেখতে ভালো লাগে, ফিল গুড একটা ছবি। তো ওরকম ফিল গুড একটা ছবি আসবে, ফিল গুড একটা বক্স অফিস কালেকশন করবে, ওটা ওটা ওটার মতন আসবে, ওটা নিয়ে আমার কোনো এক্সাইটমেন্ট নেই। তো এই আর কি, 4টে ছবি তো এখনই হলো, আরো দেখবে 2টো ছবি তো হয়েই যাবে, কারণ এবার মনে হচ্ছে না 4টে ছবি আসবে, যেহেতু কোনো বড় হিন্দি ছবির চাপ নেই এবারে। এবারে মনে হচ্ছে আরো 2টো ছবিকে গুজেই দেবে বাংলা ইন্ডাস্ট্রি, কারণ আগের বছরের বক্স অফিসটা তো খুব ভালো পুজোর সময়। তো ওটা আর আর কোনো মানে রিস্ক ফিস্ক নেবে না, একদম ফুল। আরে যা হোক, আতিপাতি ছবিগুলোকে গুজবে, কারণ জানে যে ওগুলো অন্য টাইমে এলে ব্যবসা করবে না, পুজোর সময় হয়তো দিয়ে দেবে। তো আমি চাই যে অঙ্কুশের পাখি যে বলে যে ছবিটা রয়েছে, ওটা দুর্গাপুজোয় আসুক। ওটা নিয়ে, ওটা যদি আসে, খুব এক্সাইটমেন্ট আমার থাকবে ছবিটার প্রতি, যেটা মানে একদম পুরো রেডি ছবি, কিন্তু রিলিজ হচ্ছে না, সুরিন্দর ফিল্মসের ছবি আছে। ওইটা যদি দুর্গাপুজোয় আসে, খুব খুব এক্সাইটমেন্ট থাকবে ওটা, ওই ছবিটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। অঙ্কুশ শুভশ্রীর ছবি। আর 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 কোন ছবি, আর কোন ছবি আপাতত মাথায় আসছে না, দেখা যাক আর কোন ছবি অ্যানাউন্স হয়। বাট আপাতত যদি বলো, গুরুর ছবি নিয়ে এক্সাইটেড। গুরু মানে আলাদা লেভেলের টেক্কা নিয়ে এক্সাইটমেন্ট আছে। আর মানে সেটা থাকবে কোথাও গিয়ে, হ্যাঁ, একদম ডে 1 থেকে ডে এন্ড অব্দি অলওয়েজ 1% এগিয়ে রাখতে হলে অবভিয়াসলি দেবদাকে এগিয়ে রাখবো ভাই, কিছু করার নেই। আচ্ছা, দেখো, আমি এটা শিল্পেন্দুদাকেও জিজ্ঞেস করেছিলাম। আমি দেখেছি যেহেতু অরিত্রদা ছবি বানিয়েছে, 2-3টে কাজ এনেছে, একলব্য এনেছে, আরো তার আগে কাজ এনেছে। আমরা অঙ্কুশদার সঙ্গে যখন ম্যাজিক আসছিল সেই সময় আমরা কোলাবোরেশন করে কাজ করতে দেখেছি অরিত্রদা এবং রূপম দাকে। তো এই এরা এরকম শর্ট ফিল্ম আনতেই থাকে। পিস রেট এনেছে রূপম দা। আমার শিল্পেন্দুদার কাছেও প্রশ্ন ছিল, তোমার কাছেও থাকবে, যে যেইভাবে প্রডিউস করে টাকা খরচা করে নিজেরা আনছে, অরিত্র দা আনলো, রূপম দা আনলো, সেরকম ভাবে আমরা, শিল্পেন্দু দা তো তার উত্তর দিয়েছে, তোমার কাছেও আমার প্রশ্ন থাকবে যে তোমার কাছ থেকেও আমরা ওইভাবে কবে কাজ পাবো, যেটা তুমি হয়তো নিজে প্রডিউস করলে বা নিজে একটা ওই টাইপের ছবি, যে কোনো তোমার যেটা ইচ্ছা, সেটা মশালা ছবি হতে পারে, ফ্যামিলি ড্রামা হতে পারে। হয়তো তুমি ফ্যামিলি ড্রামাটা করবে না আমি জানি, কিন্তু মানে এতক্ষণে এতক্ষণে আমার কথা শুনে তুমি বুঝেও গেছো, আর এত বছরে আমার প্রত্যেকটা ভিডিও দেখে হয়তো বুঝেও গেছে যে আমি যদি বানাই তো মাস ছবি বানাবো। এবার মাস ছবি বানাতে না একটা বেশি খরচা হয়। এবার সেইটাই একটা বড় বক্তব্য, যে ইউটিউবের কোনো, আমার এখন অব্দি সত্যি কথা বলছি, অরিত্রদা যখন, অরিত্রদাকে এটা জিজ্ঞেস করেছিলাম আমি অন ক্যামেরা, জিজ্ঞেস করেছিলাম যে একলব্যর বাজেট যেটা, সেটা রিকভারি প্রসেসটা কি। তো নিশ্চয়ই একটা রিকভারি প্রসেস আছে, সেইটা না আমাকে জানতে হবে আগে, যে আমাকে রিকভারি করবো কি করে। কারণ ওই যে বললাম, আমার একটা নিজস্ব ব্যয় আছে, যে মানে পার্সোনাল ব্যয় আছে। আর আমি না জীবনযাপনটা এমন ভাবে করে ফেলেছি যে আমি হয়তো কিছু জিনিসপত্র কিনেছি, এই ফোনটা দিয়ে, যেটা দিয়ে রেকর্ড হচ্ছে সেটা কিনে ফেলেছি, একটা গাড়ি কিনে ফেলেছি, আবার একটা গাড়ি কিনে ফেলেছি, মানে এরকম জিনিসপত্র করে গেছি। তো যা আর্ন করেছি, কেন করেছি? কারণ এগুলোর আমার ডেপ্রিসিয়েশন কোয়ালিটির নয়। আর আমি যদি এখন 1 লাখ টাকা ব্যয় করি ইউটিউবে একটা প্রজেক্ট বানাতে, আমি সামথিং ধরলাম 1 লাখ টাকাই ব্যয় করি, আমি জাস্ট জিরো অ্যামাউন্ট তুলে আনতে পারবো ওই প্রজেক্টটা থেকে, জাস্ট জিরো অ্যামাউন্ট। যদি 10,000 20,000 ভিউজ আসে, তুমিও জানো সেটাতে কত টাকা আসে। তো সেটা জাস্ট মানে এই জিরো। এবার আমার ওই 10,000 20,000 ভিউজটা জাস্ট আমি ভিডিও বসে বসে মানে বসে বসে ভিডিও শুট করলাম, সেটাতে যদি 2,000 3,000 যাই ভিউজ আসুক না কেন, সেটা আমি নাম্বার অফ 10 কন্টেন্টস যদি বানাই, সেই মানে সেই তার থেকে বেটার টাকাটা আমি আর্ন করবো। তো এরকম একটা অবস্থায়, এরকম একটা মার্কেটে একটা বুলেট যদি বেরোয় মানে ইয়ে থেকে, সেই গান শট ইউজ করতে 500 টাকা করে ব্যয় হয়। তো আমি কি কমার্শিয়াল ছবি বানাবো? আর আমি তো পারি না ভাই, আমি তো মানে ডায়লগ ওরিয়েন্টেড প্যান প্যানানি ছবি তো আমি বানাতে পারবো না। তো
কোথাও গিয়ে এটা হয়ে গিয়েছে যে রিকভারি প্রসেসটা আমাকে শিখতে হবে, জানতে হবে। যতদিন না আমি এটা জেনে বা শিখে উঠতে পারছি, ততদিন আমি বানাতে পারবো না। নিশ্চয়ই অরিত্রদাদের একলব্য বলছিল ওরা যে আমরা এমনভাবে প্ল্যান করেছি যাতে আমরা প্রফিটে রান করি, মানে যাই করি প্রফিটে রান করি বা আমাদের বাজেটটা রিকভার হয়ে যায়। তো সেই রিকভারি প্রসেসটা আমার জানা নেই। আমি জাস্ট আগে কয়েকটা কাজ করেছি, যারা আমার দেখতে চাও তারা আমার দ্য রিভেঞ্জ শর্ট ফিল্ম মানলেই আমার প্রজেক্টটা চলে আসবে। আমার এমএফকে টিভি চ্যানেলেই রয়েছে দ্য রিভেঞ্জ শর্ট ফিল্মটা অলরেডি, মানে ওই চ্যানেল থেকে তোমরা অনেকে দেখেওছো, দেখেছি। তো ওই শর্ট ফিল্মটা আমার করা একটা ছবি ছিল এবং ওটা আমার নিজের পকেট থেকে পয়সা খুশিয়ে করা একটা ছবি ছিল। আর আর বাঁশবালিশ বলে একটা মিউজিক ভিডিও করেছি। এছাড়াও অনেক কাজের সাথে আমি যুক্ত ছিলাম অ্যাজ অ্যাসোসিয়েট এডিটার, অ্যাসোসিয়েট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইত্যাদি ইত্যাদিতে। তো সেখান থেকে কাজ শিখেছি। কিন্তু আমি এটা বলবো যে মানে কাজ করতে গেলে আরেকটা জিনিস আমি মানে বারবারই বলেছি যে আমার ক্ষেত্রে যেটা হয় যে ডিরেক্টর হওয়া না, আমি বিশ্বরূপ বিশ্বাসকেও এই কথাটা জিজ্ঞেস করবো, উনি বারবারই বলছিলেন যে ডিরেক্টর হওয়া মানে কিন্তু বিরাট বড় দায়িত্ব। আর আমি বিং আ অ্যাক্টর একদম চাই না কিছু করতে, আমি ডিরেক্টর হিসেবে কাজ করতে চাই যদি কোনোদিন করতে চাই। ডিরেক্টর হতে গেলে তোমাকে, আমার ক্ষেত্রে আমি মাল্টিটাস্কিং একদম করতে পারি না, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার ইউটিউবটা আমাকে ছাড়তে হবে। আর এটা আমার স্ট্রং পেশা যাকে বলা যেতে পারে, মানে এটা কোনো শুধুমাত্র প্যাশন এমন জিনিস নয়, এটা আমার পেশা। তো সেই জায়গা থেকে আমার ইউটিউবটা যদি ছাড়তে হয় তো সেটা তো একটা কষ্টকর মুভমেন্ট। কারণ আমি লিখতে গেলে আমাকে যদি আমাকে এখন কিছু লিখতে হয়, কারণ আমি তো রিমেক করবো না, আমি তো কারোর থেকে নিয়ে করবো না, তো আমাকে তো লিখতে হবে। তো সেই মানে কিছু লেখালেখি করতে গেলে বা কারোর থেকে যদি কোনো আইডিয়াও মাথায় বসতে হয়, সেটার জন্য আমাকে সময় দিতে হবে। মিনিমাম 4-5 দিন আমাকে, ধরো কোথাও একটা বাইরে চলে গেলাম বা কোনো একটা অন্ধকার ঘরে বসে লিখছি, এই 4-5টা দিন আমি ভিডিও থেকে বিরত থাকবো, তবে কি আমার একটা লেখা বেরোবে হাত দিয়ে। আমার দ্বারা এছাড়া সম্ভব নয়। এবার এইটা করতে গেলে আমার ইউটিউবটা পুরো বন্ধ করে দিতে হবে। আর তাছাড়াও শুট ইত্যাদি করতেও একটা সময় লাগে, তার একটা লাগে। আমি যদি এখন, তুমি ভাবো আমি আমার নিজের ছবির শুট করছি, করতে করতে যদি একটা দেবদার আপডেট আসে, পাট করে কি আমি মানে ডিরেকশন আসন ছেড়ে আমি দেবদার আপডেটটা দিতে বসলাম, গোটা টিম আমার জন্য ওয়েট করছে যে স্যার কখন আসবে বা ডিরেক্টর কখন আসবে, এসে শর্টে কাট বলতে ভুলে গেছে, অ্যাকশন বলে দিয়ে দেবদার একটা ভিডিও বানাতে চলে গেছে। এটা তো পসিবল না, না? তো সেই কারণে আমার ক্ষেত্রে আমি জানি না যে আমি কবে আবার আনতে পারবো আমার তরফ থেকে কাজ, কারণ অনেকগুলো দিক আমি বললাম যে ফিনান্সিয়ালি বিষয়টা খুব একটা প্রফিটেবল হয় না। আর মানে আমি ইউটিউবের বাইরে বেরিয়ে সেটাকে করতে গেলে ইউটিউবটা হ্যাম্পার হবে। আমি যদি টিম ম্যানেজ করতে পারি, যে আমার আমার টিম আছে, যে আমার একজন কাজ করবে আমার ইউটিউবে, একজন কাজ করবে আমার সাথে এডি হিসেবে, তাহলে কিন্তু আমি হয়তো করতে পারি। তো সেটা ইন ফিউচার দেখা যাক। এবং আমি যদি আর্নিংটা আরো স্ট্রং করতে পারি, দেখো রোজ সকালবেলা যারা মেকার হয় না, মানে যারা সত্যি কিছু বানাতেই এসেছিল, তারপরে তারা অন্য কোনো প্রফেশনের সাথে হয়তো যুক্ত রয়েছে, রোজ সকালবেলা উঠে তাদের এটা মনে হয় যে চলো ভাই কাল পরশু কিছু একটা বানিয়ে ফেলি বা কিছু একটা বানাই চলো। কিন্তু তারপরে যখন ব্যাংক ব্যালেন্সটা চেক করি তখন তখন মনে হয় যে না, মানে এটা যদি বানাই তাহলে পুরো টাকাটা মানে জাস্ট মানে অকারণে শেষ হয়ে যাবে, এবং জাস্ট মানে অডিয়েন্স হয়তো খুব ভালো বলবে, আলটিমেটলি একটা টাকাও আমি রিটার্ন পাবো না। তো ওই ওই রিটার্নটা দরকার। অ্যাটলিস্ট আমি যদি 1 লাখ টাকায় বানাই, আমার মানে পুরো টাকাটাও উঠতে হবে না। 90,000 টাকাও যদি রিটার্ন আসতো, আমি বানিয়ে নিতাম বস। 10,000 টাকা লস করে বানিয়ে নিতাম, কিন্তু এখানে 1 লাখ টাকায় বানালে হচ্ছে জিরো অ্যামাউন্ট লস, ফুল অ্যামাউন্টটা লস, জিরো কস্ট আসবে ইউটিউবের আর্ন মানি থেকে যদি হয়। আর প্রমোশন কেউ তো ইয়েতে ঢোকাবে না, শর্ট ফিল্মে আজকাল কেউই করে না। তো সেই অর্থে দেখতে গিয়ে ওই জন্য অনেক কিছু কারণে আর হয় না। তবে অবভিয়াসলি মানে অরিত্র দ্বারা সাকসেসফুলি এটা করতে পারছে, সেটার জন্য অবশ্যই সাধুবাদ জানাই, এবং সেটার জন্যই আরো দেখতে চাই তাদের থেকে। কারণ কেউ যদি আরো বেশি বড় জায়গায় যায়, সেটা তো আমার নিজের অর্থে ভালো দিক আর কি, ভালো লাগার দিক। তবে আচ্ছা, বানালে আমি পরবর্তীকালে বানালে অবশ্যই কমার্শিয়াল ছবি বানানোরই চেষ্টা করবো, সেটা বাজেট লাগুক, সময় লাগুক, যা হোক। আমি বানালে কমার্শিয়াল ছবি বানাবো। আমার কাজগুলো যারা দেখেছে, দ্য রিভেঞ্জ বলে একটা শর্ট ফিল্ম ছিল, তারপরে পাঁচবালিশ বলে গানটা, সবকটাই দেখবে খুব মানে মেইন স্ট্রিম স্টাইলে বানানো। তো আমি ফিল করি, এবং আমি আগের রাজ চক্রবর্তী, সেই রাজ চক্রবর্তীর ফ্যান। তো আমি আমি মানে ওইটাই বিশ্বাস করি, বানালে ওটাই বানাবো। যদি ইন ফিউচার কোনোদিন বানাই, আজকে বানাবো মানে 1 বছর বাদেও বানাতে পারি যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, বা দেখো বানাতে বানাতে 20 বছর লেগে গেল, এটাও হতে পারে, দেখা যাক কি হয়, সময় বলবে। আচ্ছা, এখনো পর্যন্ত ইন্টারভিউ করতে গিয়ে কারো ইন্টারভিউ চেয়ে সবচেয়ে বেশি কার জন্য অপেক্ষা করেছো? মেবি জিদ্দা। আমি জানি না এক্স্যাক্টলি, এটা আমি জিদ্দাকে দোষ দিচ্ছি না বা জিদ্দার টিমকে দোষ দিচ্ছি না, এত ভালো বিহেভিয়ার গ্রাসরুট এন্টারটেনমেন্টের।
সেখানকার তারা যারা মানুষজনেরা রয়েছেন, আমি নাম কারুর নিলাম না, কারণ অনেকেরই নাম হয়তো নিলে প্রবলেম হতে পারে, বা তাদের থেকে আমার যেহেতু পারমিশন নেওয়া নেই, কিন্তু তারা প্রত্যেকে এসে কোঅর্ডিনেট করেছেন, যা তোমরা বসেছো, তোমরা খেয়েছো কিনা, তোমরা এ করেছো কিনা। তবে যেহেতু জিদ্দা সেদিনকে চেঙ্গিজের সময় ইন্টারভিউটা হয়েছিল আমাদের, এবং যেহেতু জিদ্দা সেদিনকে প্রত্যেকটাই মানে মিডিয়াতে অনেকক্ষণ ধরে সুন্দর সুন্দর করে বসে 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 ইন্টারভিউ দিচ্ছিলেন, সুন্দরভাবে কথা বলছেন, তো জিদ্দার ইন্টারভিউটা হতে অনেকটা সময় লাগে, মানে আমাদের টাইম দেওয়া ছিল সম্ভবত, আমার মনে পড়ছে এখন 6টা বা 4টে বা এরকম সামথিং কিছু একটা, 4টে বা 6টা এরকম। আর আমাদের ইন্টারভিউ শেষ হয়ে বেরোতে বেরোতে আমাদের 11:30 বেজে গিয়েছিল। তো এবং আমরা নিজেরাও এক একজন প্রায় দেখেইছো, মানে প্রায় 18-22 মিনিট ধরে কথা বলেছি। তো সেটাও আর কি একটা বিষয়। তো সেটা হয়েছে, একটু সময় লেগেছে ইন্টারভিউ নিতে, কিন্তু অ্যারোগেন্সি কিন্তু আমি জিদ্দার থেকে কোনোভাবে পাইনি, টিমের থেকেও পাইনি। কাউকে রিজেকশন বা ওয়েট করানো এই জিনিসগুলো পেয়েছো? তো অ্যাকচুয়ালিতে আমি খুব রিজেকশন পেয়েছি এমনটা নয়, তবে হ্যাঁ ওয়েট করানোটা পেয়েছি। আমি যাদেরকে ধরো অ্যাপ্রোচ করেছি, অ্যাপ্রোচ খুব কম মানুষকেই করি, খুব ক্লোজ ওয়ান না হলে অ্যাপ্রোচ করি না, মানে আমি নিজে থেকে অ্যাপ্রোচ করে যে তাকে ইন্টারভিউ করা এগুলো করি না। রিজেকশনের কথা যদি বলো, হ্যাঁ মানে শুরুর দিকে যখন চ্যানেল শুরু করেছি, ধরো 1000 জন যখন সাবস্ক্রাইবার, তাদেরকে যাদেরকে মানে অ্যাপ্রোচ করেছি, সবাই রিজেক্ট করেছে, ইচ এন্ড এভরিবডি রিজেক্ট করে দিয়েছে। এখনো রিজেকশন পাই, নাম নেব না আমি। রিসেন্টলি একজনের থেকে আমি ইনস্টাগ্রামে রিজেকশন পেয়েছি, মানে নতুন স্টার আর কি সে, বাট মানে তার একজন ইয়ের সাথে আমার কথা হয়, তার একজন ম্যানেজার বা সামথিং এরকম কারণ রিজেকশন পেয়েছি আর কি একটা। তো তিনি কোনোভাবেই কোঅর্ডিনেট করেননি আমার সাথে। ঠিক আছে, আমি নাম নিতে চাই না তাদের, তবে হ্যাঁ রিজেকশন টুকটাক পাই, এমনটা মিথ্যা কথা বলবো না যে পাই না। এখন খুব কম পাই, কারণ অ্যাপ্রোচটাও কম করি, অ্যাপ্রোচ করাটা কমিয়ে দিয়েছি। আগে পেতাম, প্রচুর পেতাম। আর হ্যাঁ ওয়েট করানোটা পাই, ওয়েট করানোটা এখন অনেক পাই, কারণ প্রত্যেকটা মানুষ বিজি, আমি এটা মানি। এবং বিশেষ করে যারা বড় বড় ভাবে কাজ করছেন তারা তো বিজি বটে, তবে এরকমও প্রচুর মানুষ আছে, এরকম বিশ্বরূপ বিশ্বাস, উনি নিজে আমাকে টাইম স্লট বুক করে করে ইত্যাদি করে, ওনার ম্যানেজার নিজে ফোন করে এত ভদ্রভাবে ইন্টারভিউটা হয়েছে, ভাবতে পারবে না। বা সোহমদার ইন্টারভিউ নেওয়ার জন্য পিত্তেস করে বসে আছি এমনটা নয়, সোমদা ইজিলি বললেন দাঁড়াও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, মানে ইভেন কি এরকম যে সোমদা রিসেন্টলি, আমি দুটো ইন্টারভিউ করেছি, বড় ইন্টারভিউ করেছি, তো দুটো ইন্টারভিউ আমি বলতে পারি যে সোমদা মানে জাস্ট মানে ঘুরছে ফিরছে আমাদেরকে বলছে দাঁড়াও ভাই তোমাদের ইন্টারভিউটা করে দিচ্ছি, একটু সময় লাগবে, একটু করে দিচ্ছি, কিছু মনে করো না, এই ব্যবহারটা পাই আমি। তো এটাও পাই, তো দুটো মিলিয়ে মিশিয়ে আছে, তো পাই, মিথ্যা পিস কথা রেট বলবো নাকি না। একলব্য? একলব্য, একলব্য, অবশ্যই একলব্য। কারণ তুমি জানো যে আমি কতটা মাস ছবির ফ্যান। একলব্য হয়তো গুণগত মানে ছবি হিসেবে হয়তো পিস রেটের থেকে একটু পিছিয়ে থাকবে, কিন্তু আমি এটুকু কনফার্ম বলতে পারি, আমাকে বেশি এন্টারটেনমেন্ট কিন্তু একলব্য দিয়েছে। পিস রেট অবভিয়াসলি আমার ভালো লাগার ছবি, ভালো লেগেছে, বাট অবভিয়াসলি একলব্যের ভিতরে একটা মাস মোমেন্টস রয়েছে, একটা মাসি ব্যাপার রয়েছে, দেখে অ্যাটলিস্ট ইউটিউবে দেখে অ্যাটলিস্ট কোথাও গিয়ে গা গরম হবে এরকম, মানে মহাভারত তুলে দেখে আমার ডায়লগটা এখনো মনে আছে, অ্যাকশন ফ্যাকশন রয়েছে, তো এগুলো তো আমাদের মতন মানে আমার মতন মানুষকে আলাদা করে এক্সাইটমেন্ট জাগাবে। এবার সেইটার জন্য অবভিয়াসলি হলো। দেব না জিৎ? না, এই প্রশ্নটার অ্যান্সার হয় না, কারণ আমি বারবারই এই প্রশ্নটা বারবারই আমি সবাইকে, এটা অনেকে ভাবে যে আমি খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন বলে এড়িয়ে যাই। না, এড়িয়ে যাওয়ার বিষয় না, কারণ আমার দুটো দাদা থাকলে, নিজের দুটো দাদা থাকলে, মেজদা থাকলে আর বর্দা থাকলে, আমি কোনোদিন এটা বলতে পারবো না যে আমার মেজদা ভালো বর্দা খারাপ, বা বর্দা ভালো মেজদা খারাপ, দুজনের ভিতরে চুজ করতে পারবো না, 19-20 করেও চুজ করা সম্ভব না। দেবদা জিদ্দা আমার এইখানে আছে দুজনেই। তো ওই যে বললাম, আমার জীবনের যতটুকু উন্নতি ওনাদের জন্য হয়েছে, প্রচন্ড ভাবে উন্নতি হয়েছে ওনাদের জন্য, তো সেই অর্থে আমি দুজনের ভিতরে কাউকে একটু এগিয়ে একটু পিছিয়ে রাখতে পারবো না, এটা হয়তো বলতে পারি। যে চোখ ফুটে থেকে দেবদার ফ্যান, এরা জন্ম থেকে দেবদার ফ্যান ছিলাম, আর পরবর্তীকালে জিদ্দার ফ্যান হয়েছি, কিন্তু তার বলে এটা হয়নি যে দেবদার প্রতি একটু বেশি ভালোবাসা আছে জিদ্দার প্রতি নেই। এটা অনেকের ধারণা থাকতে পারে, যেহেতু আমরা এমএফকে টিভিতে ম্যাক্সিমাম ভিডিও দেবদাকে নিয়ে হয়, আর মহারাজ চ্যাটার্জিতে ম্যাক্সিমাম ভিডিও জিদ্দাকে নিয়ে হয়। এটা চ্যানেলের নিশ বা চ্যানেলের অডিয়েন্স অনুযায়ী হয় আর কি। যেহেতু মহারাজ চ্যাটার্জিটা খুলেই ছিলাম চেঙ্গিজের সময়, এবং জিদ্দার অডিয়েন্স বেস পুরো রয়েছে ওটার কাছে, ওই জন্য ওই চ্যানেলটাতে পুরো হয়। আর এমএফকে টিভিতে জিদ্দার অডিয়েন্সের ইয়েটা নেই, এবং যেহেতু দেবদার অডিয়েন্স ওখানে প্রচন্ডভাবে অ্যাক্টিভ, সেই কারণে হয়। বাট আমি দুজনকে নিয়েই দেখবে দিনে প্রচুর ভিডিও বানাই, তো দুজনকেই আমি সমান তালে খুব ভালোবাসি। তো মানে কারোর প্রতি 19-20 নেই, খুব ভালোবাসি দুজনকে। অঙ্কুশদার কে যদি কিছু বলার থাকে, কোনো কিছু বলতে চাও যে না, যে জিনিসটা অঙ্কুশদা না করলেই ভালো? আমার মনে হয় যে একটু বেশি ছ্যাবলামি হয়ে যায় অঙ্কুশদার মাঝে মাঝে, সেইটা একটু সিরিয়াস হওয়া উচিত অঙ্কুশদার কিছু কিছু মোমেন্টে, যে আর খুব কথা না খুব বুঝে বলা উচিত।
কারণ কথা যদি বেরিয়ে যায় সেটা খুব ভয়ঙ্কর জিনিস হয়ে যায়। অঙ্কুশদার কথা নিয়ে কেউ যদি ট্রোল করে দেখবে দেবদা এত বুঝে কথা বলে বা জিদ্দা এত মানে জিদ্দা তো প্রচন্ড স্বল্পভাষী, তো ওনার সাথে কথা বলা মানে খুব ডিফিকাল্ট একটা ইয়ে। কারণ তুমি এত বড় একটা প্রশ্ন করলে, উনি হয়তো উত্তরটা দু অক্ষরে দিয়ে দিলেন, এবার তারপরে তুমি কি বলবে, কিছু তো একটা বলতে হবে, তো সেইটা হয়ে যায়। তো অঙ্কুশদার ক্ষেত্রে সেটা হচ্ছে যে অঙ্কুশদাকে একটাই কথা বলবো, অঙ্কুশদা প্রচন্ড মাইডিয়ার পার্সন। মানে মাইডিয়ার পার্সন মানে অঙ্কুশদা একটা অদ্ভুত মানুষ, মানে তুমি ভাবতে পারবে না। আমি আমি মানে দু একবার আলাপ হয়েছে আমার মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসে, আমার নিজের কাজ একটা নমিনেটেড ছিল। আর দেরি নয়তে আমি অ্যাসোসিয়েট এডিটর হিসেবে এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলাম, সেই কাজটা নমিনেটেড ছিল। এবং সেই কাজটা তখন অঙ্কুশদাও এসেছিল সেখানে। আমি অঙ্কুশদার বাউন্সার আমাকে ঠেলে দিচ্ছে ছবি তোলার জন্য, অঙ্কুশদা নিজে আমাকে ডেকে বলছে ভাই আসো, সেই জিনিসটা পেয়েছি। তো অঙ্কুশদা খুব ভালো মানুষ, সেটা আমি অবশ্যই বলছি। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে একটুখানি ওই হয় না যে কিছু কন্ট্রোল, যে আমরা তো দেবদা জিদ্দার পর একটা সুপারস্টার চাই, তাই না? তো সেই সুপারস্টারটা পেতে গেলে আমার মনে হয় যে একটু কন্ট্রোলটা কোথাও গিয়ে দরকার, অঙ্কুশদার জীবনে একটু কন্ট্রোলটা দরকার। সেইটা দেখে যদি মানে সেটা যদি হয়ে যায় অঙ্কুশদার খুব ভালো হয়। আর আমার মনে হয় যে একটু কন্ট্রোল কথাবার্তা, একটু কম ছ্যাবলামি, এবং আস্তে আস্তে এবার তুমি সুপারস্টার হয়ে ওঠো বস। এবার তোমাকে তো দরকার ইন্ডাস্ট্রিতে। বনিদাকে কিছু বলার আছে? না, আর কিছু বলার নেই, খাদান ছেড়ে দেওয়ার পরে আর কিছু বলার নেই। মানে উনি চকলেট বয়, উনি বাংলার লিডিং মোস্ট হিরো। সত্যি কথা বলতে কি ওনাকে আর কি বলতে পারি। এবং উনি যে পরিমাণে ছবি তৈরি করে যাচ্ছেন, যে পরিমাণে এ করে যাচ্ছেন, এবং ওই যে বললাম যে কারুর তো এরকমও মনে হতে পারে যে না শুধু অর্থটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে চলো আর আর কিছু করবো না, পরের পর পর ছবি করে যাবো, আমার কেরিয়ারটা যাক ঝাড়ে। আজকে দুদিন অর্থ কামিয়ে নিচ্ছি, কিন্তু কালকে আর কিছু হবে না। তো এটা করাটা খুব কি বলবো মানে কষ্টদায়ক। খাদানটা উনি করতে পারতেন, করলে আমি বলতাম যে মানে তোমার জন্য হেভি এক্সাইটেড। আর বর্ণিতাকে বললে একটাই কথা বলবো, যে তুমি রাজ চক্রবর্তীর কাছে গিয়ে পড়ে থাকো তো, আবার একটা বরবাদের মতন ছবি চাই। নাহলে আমি আর মানে সত্যি মানে আমরা একটা স্টার হারিয়ে ফেলছি মানে আস্তে আস্তে। তো আর এই ছবিগুলো করো না, এই যে মানে এত উল্টো পাল্টা ছবি বনিদা করে, এবং এত বেশি করে সেই ছবিগুলো মানে প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতি কিছুতে কিছু না কিছু বনিদার আসছে। তো আমি চাই না, বনিদা মানুষ হিসেবে খুব ভালো, মানে একটা হয় না যে একটা ভালো ছেলে, একটা ভালো আহ, মানে বক্তব্য, কিন্তু বলতেও খারাপ লাগে, কিন্তু প্লিজ করো না এগুলো। মানে ঠিক আছে একটা ভালো ছবি করো না, বিকে এন্টারটেনমেন্ট খুলে হোক না একটা এমন ছবি যেটা একটা খাদানের মতন ছবি হয়, বা কিছু হয় যেটা দেখে অ্যাটলিস্ট ট্রোল না হয়। মানে আজকে দেখো মানে অবভিয়াসলি লোকে মেন্টাল নিয়ে কথা বলতে পারে, কিন্তু এতটাও ট্রোল হয়নি, এতটাও কিছু না, সাপোর্ট তো হয়েছে মেন্টাল নিয়ে। বা আজকে দেবদার কথা বাদই দিলাম, ওনারা সুপিরিয়ার, কিন্তু আজকে যখন অঙ্কুশদার কথাও বলছি, অঙ্কুশদার ট্রোল করার কোনো জায়গাই নেই, মির্জা তার ফার্স্ট প্রজেক্ট। এরকম কিছু দরকার বনিদার থেকে, আর কিছু না, দেখবে অডিয়েন্স জাস্ট পাল্টে যাবে। তুমি যখনই ভালো ছবি করা শুরু করবে, অডিয়েন্স মানে লুফে নেবে জাস্ট। আমরা সব থেকে বড় উদাহরণ দেবদা, দেবদা এক ধরনের ছবি করতেন, এক ধরনের অডিয়েন্সকে এখন কেটার করে বসে আছেন উনি। জাস্ট ওই বসে আছেন শুধু নয়, উনি বাদশাহ হয়ে বসে আছেন ওই জায়গাটা। তো তো সেই জায়গাটা কোথাও গিয়ে উচিত এবার একটু একটু সিরিয়াস হয়ে ভালোভাবে ছবি চুজ করা। আচ্ছা, আমাদের বাংলাতে তিনজন চ্যাটার্জি পপুলার আছে, তিনজন চ্যাটার্জি: মহারাজ চ্যাটার্জি, শিল্পেন্দু চ্যাটার্জি, রক্তিম ভগবান কি সব বলছে, এই রক্তিম বাংলাতে চ্যাটার্জিও এসব আছে। বলো না, লোকে না, মারবে এসে। না, বলো তোমাদের যে দুজনের সাথে রক্তিম চ্যাটার্জিও আছে, কিন্তু রক্তিমদার কথাও আমি বলছি। আচ্ছা বলো। বেঙ্গল পুলিশ করছেন M16। আচ্ছা আচ্ছা। কিছু 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 আপডেট আছে, কি মনে হচ্ছে, কি প্রেডিকশন না ছবিটা নিয়ে? আমার কাছে আসলে আমি এই ধরনের ছবির আপডেট সত্যি আমার কাছে নেই। আমার রক্তিমদার প্রতি সাধুবাদ, উনি ভালো ছবি করুন। M16 বেঙ্গল পুলিশ যাই হোক, সেটা রিলিজ করুক। আমি বলেছি রক্তিমদাকে ওপেনলি, আমি অন ক্যামেরাই এখন বলছি, রক্তিমদাকে ওপেনলি বলেছি যে দেখো তুমি ছবিটা রিলিজ করো বস, আমি তোমার ছবি হলে গিয়ে দেখবো, দেখে টিকিট কেটে দেখে আমি রিভিউ করব। বিশ্বাস করো, ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো, বাট তুমি রিলিজ করো জাস্ট। এবার আশা রাখা যায় যে উনি এবার হয়তো মেবি রিলিজ করে দেবেন, দেখা যাক কি হয় না হয়। তবে মানে আমি মানে ওই রকম ভাবে আশাবাদী নই আর কি ছবিটাকে নিয়ে, বা বিশাল কিছু। আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই, শুধু ছবিটা রিলিজ করো রক্তিম দা, আর কিছু চাই না। ছবিটা রিলিজ করো বাস, আর কিছু কোনো আপডেট আমার কাছে নেই এই ছবি সম্পর্কে, কোনো আপডেট নেই। আসুক ছবিটা, ছবিটা আসাটাই সব থেকে বড় আপডেট, মানে ছবিটা এলেই একটা আপডেট হয়ে যাবে ওটা, যে অডিয়েন্স জাস্ট পাগলের মতন দেখবে, দেখতে যাবে আমার মনে হয়। তো আমিও দেখতে চাই, এক্সাইটেড ছবিটা। মহারাজ খেতে কি ভালোবাসো?
খেতে সবকিছু ভালোবাসি, প্রচন্ড ভাবে ভালোবাসি। এবার একটু গাড়ি নিয়ে ইয়েতে যাওয়ার ইচ্ছা আছে, দাদা বৌদির বিরিয়ানি খেতে যাওয়ার ইচ্ছা আছে, কারণ এটা না এতদিন ধরে যাচ্ছি আসছি, হয়নি। দাদা বৌদির বিরিয়ানিটা একদিন খেতে যেতে হবে। বিরিয়ানি আমার প্রচন্ড ফেভারিট একটা ফুড। এছাড়াও আমি সবকিছু মানে আমি অ্যাকচুয়ালি এরকম দেখাই আর কি, আমার মানে ভুঁড়িটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। তো আমার সত্যি কথা খেতেই ভালোবাসি এত, মাঝে সাঝে এই টুকটাক জোম্যাটো ফোম্যাটো থেকে অর্ডার দিয়ে আজকে একটা পিৎজা, কালকে একটা এই, এগুলো হয়ে যায় জানো তো। খেতে খুব ভালোবাসি সবকিছু। তবে হ্যাঁ, ননভেজ খাবার দাবার খেতে আমি একটু বেশিই ভালোবাসি, সেটা বলতে পারি। প্রধান 2 এ কি তাহলে দেবদার সাপের লড়াইটা হবে? মানে তোমার কি আচ্ছা মনে আচ্ছা, হচ্ছে? খুব ভালো প্রশ্ন। এটা সেরা প্রশ্ন, এটা দারুণ প্রশ্ন। বিশ্বাস করো, যখন খবরটা করেছিলাম তখন লিটারেলি শিল্পেন্দ্রদার ভিডিওটা দেখলাম, আমি দেখলাম কি হলো রে ভাই। তারপরে সোহমদার পোস্ট দেখলাম, আলা এতটা গাঁজাখড়ি জিনিসপত্র করে ফেললাম। তো এটা মাঝে মাঝে না আমার ক্ষেত্রে হয়। আমি বলছিলাম না যে কেউ আমাকে নিয়ে ট্রোল করলো বা ছোট্ট করে একটা মিম ভিডিও বানালো, ওই জন্য দেখবো আমি ভিডিওটা ডিলিট করিনি। অনেকে বলছে যে ওই ভিডিওটার আর্নিং এর জন্য ডিলিট করিনি। না রে ভাই, কেউ আমাকে নিয়ে ট্রোল করুক, এটাও আমার খুব পছন্দের, এটা আমার খুব ফেভারিট। এটা এটা জানি না, এটা অনেকের অনেক রকম মেন্টালিটি হতে পারে, আর আমার না ভীষণ ভালো লাগে। কারণ আমার মনে হয় যে আমি চর্চায় থাকি, তো কেউ যদি ট্রোল করে আমি খুব খুব এনজয় করি সেটাকে, ইভেন কি শেয়ারও করি। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস আমার খুব ভালো লাগলো। আর এই সাপের লড়াইয়ের বক্তব্যটা বলি, ও কিসের বেসিসে বলছে। আমি একটা প্রধানের একটা সাপ উঠেছিল আর কি শুটিং এর মোমেন্টে, আর আমি ওখানে বলে দিয়েছি যে অলরেডি থাকবে প্রধান একটা সাপের সিকোয়েন্স, একদম জেনুইন অরিজিনাল সাপ নিয়ে শুট হচ্ছে, এটা বলে দিয়েছিলাম। কারণ সন্ধ্যার হাতে সাপ দিয়েছে, পরবর্তীকালে ওরকম একটা ভিডিও ইত্যাদি, মানে একটা পুরো সন্ধ্যার তরফ থেকে একটা পোস্ট আসে, আর শিল্পেন্দ্র তো ভিডিও বানিয়ে দিয়েছে ফাট করে সঙ্গে সঙ্গে তখন। হ্যাঁ, একদম সুযোগের সদ্ব্যবহার করেছিল। তো যাই হোক, আমি সঙ্গে সঙ্গে ওটার একটা মানে এগেনস্ট ভিডিও বানিয়ে বলি যে সরি বস, আমার ভুল হয়েছে বুঝতে, আমি বুঝতে পারিনি। আর এরকম জিনিসপত্র অনেকবার ঘটে, মানে অ্যাকচুয়ালি তো ওভার এক্সাইটেড থাকে যখন কোনো, বিশেষ করে দেবদা জিদ্দার প্রজেক্টে ওভার এক্সাইটেড থাকলে এটাই হয়। কারণ তখন তুমি অন্ধের মতন একটা ভিডিও বানিয়ে যাচ্ছ, মানে কিছু একটা দেখছো, মানে তারা হুটো পাটা করে আগে একটা ভিডিও বানিয়ে দিলে, তারপরে ভাবছো যা, আর একটা ভুল বলে ফেলেছি। সব শেষে তোমার যারা দর্শক এবং আমার যারা সাবস্ক্রাইবার্স রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু একটু বলে দাও। আমার যারা দর্শক, আমি শুধু একটাই বলবো, শুভ্রনীলের চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, আর প্লিজ ওর চ্যানেলটা দেখো সবাই। মানে ও খুব খেটে কাজ করছে, ইভেন কি ও ইউটিউবারদেরকে ধরে 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 নিয়ে এসে এসে পডকাস্ট করছে। তার জন্য থ্যাংক ইউ শুভ্রনীলকে, প্রচন্ড থ্যাংক ইউ। কারণ ও আমাকে ডেকেছে, আমার কাছে এটা বিশাল বড় পাওনা। আমার ভাবনা চিন্তারই বাইরে যে আমি মানে আলাদা লেভেলের ভাবি এটা নিয়ে। আমি এটা ড্রিম আমার কাছে, যে কেউ আমার ইন্টারভিউ নিচ্ছে, এটা আমার কাছে খুব 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 বড় পাওনা। এবং ওকে অবভিয়াসলি থ্যাংক ইউ। এবং ওর চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার, বস বাংলা ছবি দেখো, বাংলা কমার্শিয়াল ছবি দেখো, ফাটিয়ে দেখো। ছবি কমার্শিয়াল ছবি আসবে আর কমেন্ট সেকশনে লিখবে যে কমার্শিয়াল ছবি আসছে না, দেখবো না, এটা করলে হবে না। আসলে কিন্তু দেখতে হবে এগুলো। এটা আমি শুধু অডিয়েন্সকে এটাই বলবো। এবং আমাদের সবার ভিডিও দেখো, খুব 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 আনন্দ করে দেখো, আর সবাই খুব ভালো থাকো, খুব এনজয় করো, মানে লাইফটাকে এনজয় করো, বস দ্যাটস ইট। আর কি চাই। তুমিও খুব ভালো থেকো শুভ্রনীল, থ্যাংক ইউ। মহারাজের ব্যাপারে আমি একদম শেষে এটা আমার দর্শকদের জন্য বলবো, মহারাজকে শুধু আমি দেখি না, মানে আমাদের টিভিতে ইউটিউবে চালানো হয় তখন আমার বাবা মা মহারাজকে দেখে। তো আমরা সবাই একসাথে বসেই দেখি যে কি বলছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মহা সব সময় সব বিষয়ে আমি একটা কাজ করলে যে মহারাজ আমার সঙ্গে একমত হবে তেমনটা নয়, আবার আমারও যে ওর সব কথায় আমি একমত হব সেটা নয়। কিন্তু আহ, আমরা ওর এফোর্টটাকে রেসপেক্ট করি। মানে ও যতজন রয়েছে যেভাবে এফোর্ট দিয়েছে, মানে হ্যাটস অফ। মহারাজের মতন এফোর্ট আমার কাছে, আমি অনেস্টলি এটা আমার দর্শকদেরকে শেষে একদম বলবো যে মহারাজ যেরকম এফোর্ট দিয়েছে চ্যানেলটা দাঁড় করাবার জন্য, মানে কেউ অতটা দেয়নি। এটা একদম আমি ওপেন বলতে পারি এখানে যে মহারাজ যতটা খেটেছে, মানে অত ওর 1% যদি আমি খাটতে পারি, তো আমাকে তো বাড়ি থেকে বলাই হয় যে দেখ ছেলেটাকে দেখে শেখ। হ্যাঁ, তো সেটাই আর কি আমি। এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু অতিরিক্ত বলছে। দেখো আমার না জীবনে আর আমি আমি বাধা সত্যি নেই, বা কথা আমি বলছি, বাধা আমি দেওয়া সত্যি। যাচ্ছি না। না, আমি এটা একটুখানি এটাই বলবো যে এটা ও অনেকটাই ইয়ে করে বলছে, প্লিজ এসব বলো না যে না ওয়ান বাট পার্সেন্ট সত্যি খাটলে বলছি, নিয়ে। যেটা তুমি বলছি একটাও তুমিও মিথ্যে নয়। খাটছো, সবাই সবার মতন করে খাটছে, বাট আমি আমি এটা নিয়ে বেঁচে আছি অ্যাকচুয়ালি। কি বলতো, মানে হয়ে যায় না যখন তোমার, মানে আমার জীবনে তো এটাই, তো আমার জীবনে আর কিছু নেই। আমার জীবনে ইউটিউব আছে আর আমি আছি, তো সেই অর্থে দেখতে কি ওই জন্য ইউটিউবটা আর টুকটাক যা কাজকর্ম করি। তো যে কারণে যখনই ইউটিউবে সময় পাই না, অ্যাকচুয়ালি এত মানে ভিডিও বানাতে ভালোবাসি, যা হোক কিছু বানিয়ে দাও ভাই, এটা হচ্ছে আমার কাছে একটা মূল মোটো।